সাধারণ জ্ঞান মানে হচ্ছে একগাদা কনফিউশন। এবং আমরা অনেকে অনেক বই পড়ি, অনেক জায়গায় ভিডিও দেখি, অনেক জায়গায় কোর্স করি, কিন্তু কখনোই না ওই কনফিউশনগুলো দূর করা হয় না। পরীক্ষা আসলে আমরা একদমই পারা উত্তর ভুল করি প্রত্যেক বছর। আমরা অনেক শিক্ষার্থী, শত শত শিক্ষার্থী বলে, ভাইয়া এই প্রশ্নটা আমার কমন পড়েছিল কিন্তু একটু কনফিউজ হওয়ার কারণে উত্তর করতে পারিনি। তাই যে যত বই পড়ো, যে জায়গায় পড়ো, আজকের এই ফ্রি ক্লাস 5 তুমি করো। এইটা হবে তোমার লাইফের সব থেকে বেশি স্মরণীয় ক্লাস। এই ক্লাসটা করতে হলে প্রথমে যেটা করতে হবে, একদম সবার প্রথম এই পোস্টে একটা রিয়েক্ট দিয়ে ফেলো সবার আগে। আর প্রত্যেকেই ডেফিনেটলি সবার আগে কমেন্টে লিখে ফেলো @HIGHLIGHT, এইচটা ছোট হাতের হবে, একসাথে মিলাই হবে, এটা লিখে দাও। আজকে ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে, যে টাইম লাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফ্রেন্ডদের আইডিতে শেয়ার করবা সর্বোচ্চ বেশি করে ডান লিখে জানাও। এরকম দুইজনকে আজকে ক্লাস থেকে আমার জিকে পেইড কোর্সে, যেটা টাকা পে করে অ্যাড হতে হয়, সেটাতে ফ্রিতে দুইজনকে অ্যাড করা হবে। সর্বোচ্চ শেয়ার করতে থাকো সবাই, সব বন্ধুদেরকে মেনশন দিতে থাকো, আমার যাতে বারবার বলতে না হয়। আজকে ক্লাসটা তোমাদের জন্য সবচেয়ে দারুণ হতে যাচ্ছে। এতগুলো, এর আগে আরও 4টা ফ্রি ক্লাস হয়েছে। যারা আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যুক্ত আসো, সেখানে ক্লাসগুলো করে নিবা, বা জিকে ইউটিউব পেজে আসো, ফেসবুক পেজে, সেখানে কিন্তু ক্লাসগুলো আছে। সো আজকে 5 নাম্বার ক্লাস হচ্ছে কনফিউজিং জিকে। এটা 24, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য। এই ক্লাসটা যারা করবা, জিকে নিয়ে যাদের অনেক ভয়, অনেক কনফিউশন, অনেক তোমাদের দ্বিধাদ্বন্দ্ব, তোমরা এই ক্লাসটা করেই সকল কিছু দূর করতে পারবা। সো কে কোন জেলা থেকে দেখছো জানিয়ে দাও, আমার পেইড বেস থেকে কারা দেখছো জানিয়ে দাও, আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই শেয়ার করো, শেয়ার করে ডান লিখে জানাও, একটা রিয়েক্ট সবার আগে দিয়ে দাও, @highlight লিখে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। ওকে, সবার আগে আমিও একটা শেয়ার করে দিচ্ছি। ক্লাসকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটাও চেক করতে হবে। ওকে, ক্লাস কি ঠিকঠাক আছে? সব কিছু কি ঠিকঠাক? আমরা কি ক্লাসে গিয়েছি? অলরাইট, অনেক যুক্ত হয়ে গিয়েছো। সবাই একটু শেয়ার করে দিতে হবে, পোস্টার রিয়েক্ট দিয়ে সবাই একটু শেয়ার করে দিতে হবে। দেখতে চাই কারা কারা শেয়ার করেছো, সর্বোচ্চ বন্ধু কারা কারা মেনশন করেছো, এইটা একটু আমি দেখতে চাচ্ছি। সর্বোচ্চ ফ্রেন্ড কারা মেনশন করেছো, এটা একটু আমি দেখবো। সর্বোচ্চ ফ্রেন্ড কারা মেনশন করেছো, এটা একটু দেখতে চাই। ওকে ওকে ওকে, আজকে ক্লাসটা সর্বোচ্চ ফ্রেন্ড কারা মেনশন করেছো, সর্বোচ্চ শেয়ার কারা করেছো। কানেকশন একটু লুজ হয়ে গিয়েছিল, যে কারণে আমি অত্যন্ত দুঃখিত। তোমরা একটু ওকে 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 ঠিক আছে, সব কিছু আমিও তোমাদের মতো শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ডান ডান, সবাই একটু রিয়েক্ট দিয়ে শেয়ারটা করে দাও। 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। যারা ইউটিউব থেকে পরে দেখছিলে একটু টেনে দিবা এই জায়গাটা, হ্যাঁ, তাইলেই হবে। ওকে, যথারীতি আমিও শেয়ার করে দিচ্ছি, বাট শেয়ার কিন্তু খুবই কম, মেনশন কিন্তু খুবই কম, শেয়ার মেনশন খুবই কম। আমিও তো পেইড গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে। ফ্রি জিকে ক্লাস, ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের মতো। ওকে, সবাই আমাকে 1টা মিনিট সময় দিও। আজকের যে টপিক আসলে তোমাদের প্রায় সবারই পছন্দ হবে, হয়তো আমার জিকে ক্লাসগুলো তোমাদের পছন্দ হয়, তবে আজকের ক্লাসটা তৈরি করতে আমি অনেক প্রিপারেশান নিয়ে এসেছি, এবং বলা যেতে পারে যে এটার জন্য আমি অনেকটা ওয়েটেড ছিলাম। এবং খুবই এমন এমন টপিক আসে, এমন প্রশ্ন আসে, দেখে তোমাদের এর মতো হয়ে যায়, রাজপাল ইয়াদবের মতো অবস্থা হয়ে যায়, যে আসলে কোনটা উত্তর হবে, কোনটা সঠিক উত্তর হবে। বারবার মনে হয় যে এটা সঠিক উত্তর, আমরা ভুলটাই দিয়ে আসি। এই প্রবণতাটুকু কিন্তু আমাদের মাঝখানে আছে, সেই কারণে কিন্তু আমি শেয়ার করে দিলাম। ওকে, চলো আমরা কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। ওকে, তো তোমরা একটু কাইন্ডলি সবাই শেয়ারটা করে দাও। আচ্ছা, যাতে বারবার বলতে না হয়, সবাই মেনশনটা দিয়ে ফেলো, সর্বোচ্চ বন্ধু মেনশন দিয়ে ফেলো। কে কয়জন মেনশন দিয়েছো আমি দেখতে চাই। যে বন্ধুগুলো এই ক্লাসগুলো খুবই দরকার জিকের জন্য, তুমি তাকে মেনশন দিয়ে ফেলো, সে তোমাকে আরো অন্য ভালো ক্লাসে মেনশন দিবে, তাই না? তুমি যদি মেনশন না দাও, সে তোমাকে মেনশন দিবে কেন? ওকে, আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছো, আর দেরি না করে শুরু করি। খাতা কলম নিয়ে বসবা আজকে ক্লাসে, ঠিক আছে? ওকে, একটু সবাই শেয়ার মেনশনটা ডান করে ফেলো, ঠিক আছে, ডান। আচ্ছা, ওকে,
অ্যাঙ্গেলটা, ক্যামেরা অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? ওকে, আমি একটু একটু ঠিক করে নিলাম, দেখি এইবার আশা করি একদম সব কিছু একদম ঠিকঠাক প্রপার আছে। এবার একদম আশা করি সব কিছু প্রপার আছে। ওকে, ঠিক আছে, চলো কথা না বলে এবার আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো আজকে আমাদের এমন এমন টপিকে ক্লাস হবে যেগুলো আসলে খুবই কনফিউজিং। তো তোমরা একটা কথা ক্লাসের শুরুতে আগেই বলি, তোমরা এই ভাইয়ের জিকে ক্লাস করো, ওই ভাইয়ের জিকে ক্লাস করো, এর ফ্রি ক্লাস করো, ওনার ফ্রি ক্লাস করো, ভালো কথা, আমারও করো, ভালো কথা। কিন্তু একটা কথা সবার আগে একটু সতর্ক করে দিতে চাই বড় ভাই হিসাবে। তো সেটা হচ্ছে, দেখো তুমি সবারই ফ্রি ক্লাস করো, তুমি 5টা জিকে ফ্রি ক্লাস করতে গিয়ে দেখবে একই টপিক, একই প্রশ্ন 5বার করা হচ্ছে, অথচ কোনো টপিক করাই হচ্ছে না। তো যারা ফ্রি ক্লাসের উপর নির্ভর করে জিকেটা কভার করতে চাচ্ছ, তোমরা এই ভুলটাই করবা যে ফ্রি ক্লাসই বারবার করা হচ্ছে, অথচ কোনো টপিক পুরোপুরি কভার হচ্ছে না। ফ্রি ক্লাসে এসে আমরা মূলত তোমাদেরকে আহ্বান করি আমাদের পেইড ব্যাচে কীরকম ক্লাস হয় সেটা দেখে শুনে তারপর ভর্তি হও। পেইড ব্যাচে কিন্তু একটা রুটিন থাকে, সব ক্লাস শেষ হওয়ার দায়িত্ব থাকে, সকল ক্লাসের উপর এক্সাম হয়, মডেল টেস্ট হয়, উইকলি টেস্ট হয়। সেই জিনিসগুলো আমি বলবো কেউ মিস করো না। ফ্রি ক্লাস যতবার করবা, তোমার কি এমন হয় কিনা দেখো যে একই জিনিস তুমি বারবার পারতাছো, তোমার মজা হচ্ছে যে আমি পারি, আমি তো পারতাছি, এটা আগে ওই ভাইয়ের ক্লাস করছি, তো এটা বারবার করার কি আছে তোমার? সো পেইড ক্লাসগুলো তোমাদের খুবই প্রিমিয়াম হয়, তাই তোমাদেরকে আগে সতর্ক করে দিলাম যে এই ভুলগুলা করা যাবে না, বড় ভাই হিসেবে ধরে দিলাম। নাহলে তোমরা একটা লুপের মধ্যে পড়ে যাবে, একই জিনিস বারবার করবা, অথচ কোনো জিনিসই তোমার শেষ হবে না। আমাদের আজকের প্রথম প্রশ্ন, বাংলার প্রথম পরিব্রাজককে? একটু উত্তর করো, বাংলার প্রথম পরিব্রাজককে তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। দেখো এটা নিয়ে কি কনফিউশন তৈরি হয়। আজকে হচ্ছে আমাদের কনফিউজিং জিকে টপিক দেখতে চাই কারা সঠিক উত্তরটা করতে পারো, যে বাংলার প্রথম পরিব্রাজককে, এটা নিয়ে কি কনফিউশন রয়েছে আমরা একটু দেখব। দেখি বাংলার প্রথম পরিব্রাজককে একটু কমেন্ট করো, দেখতে চাই কার এই বিষয়ে দক্ষতা রয়েছে, তারপর আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত কমেন্ট করবা, সবাই একটু চেষ্টা করবা। দেখি কারা পারো বাংলার প্রথম পরিব্রাজককে একটু কমেন্ট করে জানাও তো। 4টা অপশন, ফাহিয়েন, মাহুয়ান, মেগাস্তিরিস, নিকোলো কন্টি। এইটা আসলেই সবাই ভুল করার একটা প্রবণতা থাকে, আমি দেখেছি এটা আসলে ভুল করে সবাই। বাংলার প্রথম পরিব্রাজককে? কেউ মেগাস্তিনিস, কেউ হচ্ছে ফাহিয়েন, কেউ মেগাস্তিনিস, কেউ ফাহিয়েন, কেউ আবার মাহুয়ানও দিতে পারো। ওকে, ক বেশি, ফাহিয়ান বেশি দিচ্ছ, ভেরিফাইড, ওয়াও গ্রেট, ভেরিফাইড। মাহুয়ানটা দিচ্ছ তোমরা, মেগাস্তিনিসটাও দিচ্ছ কেউ। তো এইটা নিয়ে আসলে একটু তোমাদের কনফিউশন হতে পারে, তাই এটা নিয়ে একটু ক্লাস করানোর আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, না মেগাস্তিনিস কেউ বলতেছো, না মেগাস্তিনিস, কেউ ফাহিয়ান। আচ্ছা, ব্যাপার একটু খেয়াল করো, তোমাদের মোটামুটি আমি 2টা উত্তরই পেলাম, একটা হচ্ছে ফাহিয়ান নাকি মেগাস্তিনিস। খেয়াল করো 2টা ব্যাপার, একটা হচ্ছে বাংলার প্রথম পরিব্রাজক, আর 2 নম্বর প্রশ্ন বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক। চৈনিক মানে যে চীন দেশ থেকে এসেছে। 2টা প্রশ্ন কিন্তু ভিন্ন। বাংলায় পরিব্রাজক চাইলে যেই কোনো দেশ থেকে আসতে পারে, চীন থেকে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সেক্ষেত্রে বাংলায় প্রথম যেই কোনো দেশ থেকে কে আসছে, আর দ্বিতীয়ত হচ্ছে চীন থেকে কে প্রথমে আসছে। তাহলে এইখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, ফাহিয়েন, এই ফাতে মনে রাখবো ফার্স্ট এসেছে কে? ফাহিয়েন। হিয়েন মানে শেষে ন আছে, চীনের শেষে ন আছে। চীন থেকে প্রথম কেউ আসছে, সেটা হচ্ছে ফাহিয়েন, যে চীন থেকে আসছে। কিন্তু এই বাংলায় প্রথম পরিব্রাজক হিসেবে ফাহিয়েন আসে নাই। চীন দেশ থেকেও ছাড়াও গ্রিস থেকে একজন ব্যক্তি এসেছিলেন, যাকে বলা হয় ভারতের ইতিহাসের জনক, এবং যিনি লিখেছিলেন ইন্ডিকা, সেই ব্যক্তির নাম হচ্ছে মেগাস্তিনিস। তার মানে চীন থেকে যদি বলে প্রথম কেউ এসেছে, সেটা হবে ফাহিয়েন। আর যদি বলে বাংলায় প্রথম এসেছে কে, সে চীন না হোক, সে গ্রিস থেকে এসেছে, গ্রিসের কোনো পরিব্রাজক প্রথম এসেছিল, সে ব্যক্তির নাম কিন্তু মেগাস্তিনিস। আর এদিকে দেখতে পাচ্ছ মাহুয়ান, তিনিও চৈনিক পরিব্রাজক, তবে তার ক্ষেত্রে বিশেষত হচ্ছে তিনি একজন চীনের একমাত্র মুসলিম পরিব্রাজক। এই মতে মুসলিম, মতে মাহুয়ান, আর শেষে ন আছে, চীনের শেষে ন আছে, সে চীন থেকে আসছে। মেগাস্তিনিস লিখলে শেষে স আছে, গ্রিস লিখতে শেষে স আছে, সে গ্রিস থেকে আসছে, ভেরি ইজি। নিকোলো কন্টি শেষে ল আছে, ইতালি লিখতে ল আছে, সে ইতালি থেকে আসছে। তাহলে পুরো টেকনিকে আমরা
এই টপিকটাও কভার করলাম, আমাদের কনফিউশনও কভার হয়ে গেল। ক্লিয়ার? কনফিউশন কি ক্লিয়ার? যদি ভালো লেগে থাকে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে বারবার যাতে বলতে না হয়, প্রত্যেকে আমি আগামী 10 সেকেন্ডের মধ্যে এটা দেখতে চাই যে সবাই একটা রিয়েক্ট দিয়ে দিয়েছো এবং কমেন্টে @HIGHLIGHT লিখে দিয়েছো এবং তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে ডাল লিখেছো, এটা দেখতে চাই। যদি তোমরা ক্লাসটা আরো জমজমাট করতে চাও এরকম, সবাই একটু করে দাও কাইন্ডলি, একটা রিয়েক্ট দিয়ে কাজগুলো একটু করে দাও। এরপরে দেখো এবার কি কনফিউশন ক্লিয়ার? কার ভুল হয়েছে, কার ভুল হয়েছিল একটু জানাও কমেন্টে, একটু জানাও যে কার ভুল হয়েছিল। এখন কোনো সমস্যা নাই, আমরা কিছু ব্যাপার জানবো যে যদি পরিব্রাজক থেকে কোনো প্রশ্ন এসে থাকে, আই হোপ এর বাইরে আসবে না ইনশাল্লাহ। যেমন মেগাস্তিনিস, তিনি গ্রিস থেকে এসেছিলেন 302 খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি এসেছিলেন প্রথম চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের, তিনি কিন্তু প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। প্রথম চন্দ্রগুপ্ত সময় এসেছিলেন 302 অব্দে, তো 302 সালে এসেছিলেন এবং ফাহিয়ান এসেছিলেন তারপরে চীন থেকে 401 থেকে 410-এর মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তিনিও গুপ্ত বংশের একজন একজন রাজা বলতে পারি, গুপ্ত বংশের একজন পরিচালক বলতে পারি। তো এই গুপ্ত বংশ কিন্তু প্রাচীন যে বংশ, রাজবংশ, সেগুলোর মধ্যে স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত বংশকে, এটা নিয়ে আমরা পরে জানবো। এরপর হিউয়েনসাং এসেছিলেন আরো পরে, হর্ষবর্ধনের আমলে হিউয়েনসাং এসেছিলেন, তার দীক্ষাগুরু ছিল শিলভদ্র। মাথায় রাখবা, বারবার আসে, হিউয়েনসাং এর দীক্ষাগুরু মানে শিক্ষক কে ছিলেন? শিলভদ্র। এই শিলভদ্র নালন্দা বিহারের আচার্য বা শিক্ষক ছিলেন। তাহলে এই নালন্দা বিহারের যে শিক্ষক, সেই ছিলেন হিউয়েনসাংকে শিখিয়েছিলেন। হিউয়েনসাং এসেছিলেন এখানে ঘুরতে, সে কার দীক্ষা নিয়েছিলেন? এই শিলভদ্রের দীক্ষা নিয়েছিলেন। ক্লিয়ার? এরপরে ইবনে বতুতা, তিনি মরক্কো থেকে এসেছিলেন, খুবই ইম্পর্টেন্ট। 1333-এ ভারতে আসেন। একটা প্রশ্ন, এইখানে একটা কনফিউশন আছে। ইবনে বতুতা ভারতে কবে আসেন, বাংলায় কবে আসেন? ভারতে আসেন তিনি তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক, তার আমলে আসেন ভারতে। কার আমলে এসেছিলেন ভারতে? মোহাম্মদ বিন তুগলক। আর তিনি বাংলায় আসেন কার আমলে? তখন ছিলেন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি সুলতান ফখরুদ্দিন মুবারক শাহর সময় বাংলায় আসেন, আর তুগলকের সময় তিনি কোথায় আসেন? তিনি এই ভারতে আসেন। তো ইবনে বতুতার কিতাবুল রেহালা গ্রন্থে বাংলাকে নিয়ামতপূর্ণ দোজক বলা হয়েছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তিনি 1345 সালে, যেটা আমরা দেখেছিলাম, সোনারগাঁও আসেন। তাহলে মাথায় রাখতে হবে কে সোনারগাঁও আসেন? এই ইবনে বতুতা 1345 সালে তিনি হযরত শাহজালালের সাথে দেখা করতে এসেছিলেন। এটা কিন্তু আসে, তিনি কার সাথে দেখা করতে এসেছিলেন? হযরত শাহজালালের সাথে দেখা করতে এসেছিলেন। তো আরো কিছু ব্যাপার আছে। এরপর মাহুয়ান চীন থেকে এসেছিলেন, যিনি মুসলিম পরিব্রাজক গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। তো এই ব্যাপারগুলো আমরা জানবো, প্লাস আমরা যেটা জানবো এই তাদের যে গ্রন্থগুলা, কে কোন গ্রন্থ লিখছে, বারবার প্রশ্ন আসে। সো এই স্লাইডগুলো আমি কিন্তু পেইড ব্যাচে ক্লাসের পরপরই দিয়ে দিব, এই ক্লাসের পরপরই আমার পেইড ব্যাচে দিয়ে দিব। সো যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে অলরেডি 2000 স্টুডেন্ট আছে আমার জিকে পেইড ব্যাচে, সেই ডিটেলস পরে বলবো। তোমরা কিন্তু এই স্লাইডগুলো পেয়ে যাবা, এইগুলা কিন্তু তোমরা বাসায় পড়ে ফেলতে পারবে, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। আমাদের পরের প্রশ্ন, এই প্রশ্নটি আসলে আমি 2 দিন ধরে ঘুমাইতে পারতেছি না। কেন ঘুমাতে পারছি না? আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস হয়েছে বাংলাদেশ পরিচিতির উপরে। তো সেখানে আমি 70 মার্কসের, নট 10 মার্ক, 20 মার্ক, 30 মার্ক, 70টা প্রশ্নে একটা পরীক্ষা নিয়েছি। আমার মনে হয় ওই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসার কথা না। তো যারা পেইড ব্যাচে যুক্ত হবা, তোমরা এত বেশি মার্কসে পরীক্ষা দিতে পারবা। এই পরীক্ষাগুলো আলাদা কিনতে গেলে 1000 টাকা লাগতো। তো ওইখানে আমি প্রশ্নটা দিয়েছিলাম, ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? তো তোমরা একটু উত্তর করো। তো ওইখানে সবাই পুরা কনফিউশন। আমাকে কমপক্ষে 200 স্টুডেন্ট নক দিছে। তো এত স্টুডেন্টের মেসেজ আমি কিভাবে দেখবো? তো আমি ভাবছি যে এটা নিয়ে একটা ফ্রি ক্লাসে যুক্ত করে দেই, ওদের কনফিউশনটা দূর হয়ে যাবে। অলরেডি অনেকের কনফিউশন দূর হয়ে গেছে। তোমরা একটু উত্তর করো, তারপর দেখি এটা নিয়ে আমি আলোচনা করি। এটা কি হবে? ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? তো এই কনফিউশনটা আমরা দূর করি আজকে কনফিউজিং জিকে ক্লাসে। হ্যাঁ, তো পেইড ব্যাচে আসলে আমাদের পরীক্ষাগুলো কিভাবে হয় দেখো। একটা 70 মার্কসের এক্সাম কিভাবে হয় আমি তোমাদেরকে দেখাই, তোমরা উত্তর করো, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, ওই এক্সামের প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝবা যে আসলে তোমরা বুঝবা যে আসলে পেইড ব্যাচে মানে কি হয়েছিল। দেখো
তোমরা একটু খেয়াল করো, এটা আমাদের জিকে পেইড ব্যাচটা, এখানে দেখো 2000 মতো স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। তো এখানে একটা পরীক্ষা হয়েছিল, দেখো পরীক্ষাটা দেখো, এই যে পরীক্ষাটা খুব সুন্দর করে হয়, সবাই পরীক্ষা দিতে পারে, ক্লাসের ওই প্রত্যেক ক্লাসের উপর পরীক্ষা হবে। এই দেখো পরীক্ষা লেকচার 1, তোমরা দেখো যারা এগুলো মিস করতেছো, দেখো জাস্ট মিস করলে পরে আফসোস করবা। এই দেখো পরে আফসোস করো না, তাইলেই হবে। এই দেখো যে লেকচার 1 বাংলাদেশ পরিচিতি, টোটাল মার্ক 70, সময় 40 মিনিট, মেন্টর নাবিল হাসান। তারপরে এইটাতে ক্লিক করলে কিন্তু ইজিলি পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা দিতে কিন্তু অত কোনো প্যারা লাগে না, কোনো অ্যাপ লাগে না, কিছু লাগে না, জাস্ট ক্লিক করলেই এক্সাম। আচ্ছা যদি দেরি হয় তাহলে আমরা দেখাবো না। তো এই পরীক্ষাটাতেই মূলত আমি ওদেরকে দিয়েছিলাম। দেখো একজন কনফিউজড, এই দেখো অলরেডি তোমাদের উদাহরণস্বরূপ দেখাই, একজন কমেন্টও করেছে, এক বান্দা কমেন্টও করছে, এই যে কমেন্ট করছে, ভাইয়া একটা কোয়েশ্চেন নিয়ে কনফিউজ আছি, ভাইয়া বলছিল ঢাকাকে রাজধানী করা হয় 5 বার, বাট 5 বার রাইট কারোর পরেও কেন ভাইয়া ভুল হইলো। এই দেখো তোমার পরীক্ষা দেওয়ার পর কোন প্রশ্নের উত্তর ভুল, কোনটা সঠিক, তুমি কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার পর জানতে পারবা। এই যে ভুল হলে লাল মার্ক হয়ে যাবে, সঠিক উত্তরটা তোমরা এখানে দেখে ফেলতে পারবা। তো এই যে প্রশ্ন পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটাতেই ওরা সবাই ভুলটা করে যে ঢাকার রাজধানী কয়বার দিয়েছে। খেয়াল করো এইটার উত্তর প্রায় অনেকেই ভুল দিবা, বাস এটা আমি তোমাদের জানাই রাখি, আমার কাজ কনফিউশন দূর করা। জিকে পড়তে গিয়ে আসলে কনফিউশন দূর না করলে তোমরা আসলে ভয় পাবা। দেখো প্রশ্ন 3টা হতে পারে, 4টা হতে পারে। ঢাকার রাজধানী হয় কতবার এই পর্যন্ত? যদি এই উত্তর হয় তাহলে হবে 5 বার, ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় মোট 5 বার। ঢাকা কতবার বাংলার রাজধানী হয়? এই উত্তর হবে 4 বার। ঢাকা কতবার বাংলাদেশের রাজধানী হয়? এর উত্তর হবে আবার 1 বার। তাইলে উত্তরটা হবে 1 বার। এটাই কিন্তু ছিল ঢাকা বাংলাদেশের রাজধানী হবে কয়বার? উত্তরটা কিন্তু হতো 1 বার। কেন 1 বার, কেন 5 বার, কেন আবার 4 বার, এই ব্যাপারগুলি আমাদের বোঝা হয়ে ওঠে না। আমরা পুরো ব্যাপারটা এই স্লাইডটাতে বুঝবো। এই স্লাইডটা যাদের কাছে থাকবে তাদের এই ব্যাপারটা নিজেও বুঝবা, অন্যকেও পড়াতে পারবা, কোনো সমস্যা নাই। চলো আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো 1610 সালের 16 জুলাই 16 জুলাই সুবাদার ইসলাম খান, তিনি তোমার যে মুঘল সম্রাট একজন সুবাদার ছিল, তো এই সুবাদার ইসলাম খান 12 ভূঁইয়া নেতা মুসা খানকে পরাজিত করার পর তিনি কি করেন দেখো, তিনি বাংলা দখল করেন এবং ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর। তাহলে তখন ঢাকার নাম ছিল কিন্তু জাহাঙ্গীরনগর। প্রথমবার ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর কত সালে? 1610 সালে। এই প্রথমবার ঢাকাকে রাজধানী করা হলো একবার 1610 সালে। এই সময় পূর্ব বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আনা হয়। তাহলে ঢাকায় আসার আগে এই রাজধানীটা ছিল রাজমহলে। তো সুবাদার ইসলাম খান আইসা তিনি এটাকে রাজধানী করলেন, জাহাঙ্গীরনগর নামকরণ করলেন। কিন্তু 1639 সালে আবার সুবাদার শাহ সুজা এসে আবার ওই যে ঢাকা থেকে আবার নিয়ে চলে গেল রাজমহলে। ঢাকার রাজধানী আবার চেঞ্জ হয়ে গেল না? চেঞ্জ হওয়ার পরে 1660 সালে আবার আরেকজন সুবাদার আসলেন, তার নাম মীর জুমলা। সে আবার কি করলেন, ওই রাজমহল থেকে ঢাকাকে আবার পুনরায় রাজধানী করলেন। তাহলে ইসলাম খান করলেন, শাহ সুজা সেখান থেকে রাজমহলে নিলেন, রাজমহল থেকে আবার কে করলেন, এই তোমার মীর জুমলা 1660 সালে। খেয়াল করো তো ওই সময়টাতে হলো। এরপর আমরা জানি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, বর্তমানে যে জাতীয় সঙ্গীত নিয়ে এত আলোচনা করা হচ্ছে, ওই জাতীয় সঙ্গীত কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে সাম্প্রতিকের এই প্রেক্ষাপটের কারণে, এই পটভূমির কারণে। তো 5 সালে একবার ওই যে বঙ্গভঙ্গ যখন হয়, তখন কিন্তু একবার তোমার দেখতে পাচ্ছ যে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে ঢাকাকে রাজধানী করা হয়। কিন্তু ওই যে বঙ্গভঙ্গ আবার রদ করে দেওয়া হয় বিভিন্ন কারণে 1911 সালের, দেখতে পাচ্ছ কত, 1911 সালে তখন আবার ঢাকার রাজধানী হারায় ফেলে। তাহলে 1610, 1660, 1905 সালে 3 বার রাজধানী হয়ে গেছে। এরপরে 47 সালে দেশভাগ হয় ধর্মের ভিত্তিতে, ভারত আর এদিকে আমাদের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের রাজধানী যদি করাচি হয়, আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী হয়ে যায় ঢাকা। তাহলে 47 সালে যখন দেশভাগ হয়, আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কিন্তু হয়ে যায় ঢাকা আর পাকিস্তানের করাচি। ওই সময় একবার, তারপর যে কোনো প্রেক্ষাপটে চলে যায়। 71 সালে যখন দেশ আবার স্বাধীন হয়, তখন বাংলাদেশ হয়। এর আগে কিন্তু বাংলাদেশ হয়নি। তার মানে বাংলাদেশের রাজধানী হয় একবার, কারণ বাংলাদেশ হয়েছেই তো 71 সালে, বাংলাদেশটা হয়েছে 71 সালে। তাহলে বাংলাদেশের রাজধানী হয় এই তোমার একবার 71-এর পরে। কিন্তু বাংলার রাজধানী হয় এই 1, 2, 3, 4 বার। বাংলার রাজধানী হয় 4 বার, বাংলাদেশের রাজধানী হয় 1 বার, মোট রাজধানী হয় 5 বার। কি কি বারে? 1610, 1660, 1905, 1947, 1971।
10 ইসলাম খান, 1660 হচ্ছে মীর জুমলা, 1905 সালে লর্ড কার্জন, 1947 সালে তোমার ওই যে তোমার কি বলতে পারি আমরা যে যে ব্রিটিশ বা যে প্রেসিডেন্সির কারণে 1971 সালে আমরা স্বাধীন হওয়ার পর, এবং মূলত 71 না থেকে 72 থাকতে পারে, কারণ 72-এ আমাদের মূলত সংবিধানটা হয় 72-এর 16 ডিসেম্বর, এই তখনই কিন্তু ওই সংবিধানে ঢাকাকে রাজধানী করা হয়। তাহলে কনফিউশন কি পুরা ক্লিয়ার? আজকের পর কি কোনো কনফিউশন হবে? তবে এখানে আরেকটা বিষয় কিন্তু থেকে যায়, কিন্তু থেকে যায়, যেটা নিয়ে অনেকেই কথা বলে না। যেমন এই প্রথম যে 1610 আর 1660 সালে হয়, তখন কিন্তু ছিল সুবাদারি আমল। কোন আমল? সুবাদারি আমল। সুবাদারি আমল। তো তখন বাংলাকে বলা হতো সুবা বাংলা। কোন বাংলা? সুবা বাংলা। সুবা বাংলা। এই সুবা বাংলা ছিল 1610 ও 1660 সাল আমলে। তাহলে সুবা বাংলা আমলে কয়বার করা হয়? 2 বার। তাহলে মোট করা হয় 5 বার। বাংলার রাজধানী করা হয় 4 বার। বাংলাদেশের করা হয় 1 বার। সুবা বাংলা আমলে করা হয় 2 বার। এবার বলো, তোমার কি কনফিউশন ক্লিয়ার? যেই কোনো ভাবে আসলে তুমি পারবা, যেই কোনো ভাবে আসলে পারবা। আমার পেইড ব্যাচের কারা কারা ওই প্রশ্নের উত্তর ভুল দিছিলা তোমরা জানাও। পেইড ব্যাচের কারা কারা প্রশ্নের উত্তর ভুল দিছিলা জানাও। তাহলে জিকে শুধু তো পড়লেই হবে না, জিকের এরকম কনফিউশনগুলো দূর করতে হবে। কনফিউশনগুলো রেখে আসলে পড়লে কিন্তু তুমি পরীক্ষা হলে আসলে ভুল করবা। এগুলো প্রশ্ন এসেছে বিগত সালে, তুমি ভুল করলে হবে না। তাই আমি কিন্তু দেখো একটা কথা বলি, 5টা ফ্রি ক্লাস নিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে আরো 2-1টা নিতে পারবো। কয়েকদিন পর কিন্তু আর আমি ফ্রি ক্লাস বেশি নিতে পারবো না। তাহলে পেইড ব্যাচের 2000 স্টুডেন্ট আমাকে কি বলবে, ভাই আপনি তাহলে টাকা দিয়ে কেন অ্যাড হয়েছি? টাকা দিয়ে কেন আপনার কোর্সে অ্যাড হয়েছে? যদি আপনি ফ্রিতে ক্লাস নেন, ফ্রিতে এত প্রিমিয়াম জিনিস দেন। এই 5টা ক্লাস দিয়ে তোমাদের দেখালাম যে হ্যাঁ, আমি জিকে একটা পড়াবো, এক্সামও নিব, কনফিউশন দূর করব, এবং আরও কি কি দিচ্ছি এগুলো তোমরা পরে দেখবা। যারা এখনও অ্যাড হওনি, বিভিন্ন জায়গায় অ্যাড হওয়ার পর এখন সিদ্ধান্ত নিচ্ছে যে ওই জায়গায় জিকেটা বুঝতেছো না, না বুঝেও তুমি বসে আসো টাকা খরচ করার ভয়ে, এটা করো না। কয়েকদিন পর ফ্রি ক্লাস আর পাবা না, প্রমিস করতেছি। তোমাদের এক্সামও পাবা না, এক্সামগুলো সব হচ্ছে পেইড গ্রুপে, সব। এগুলো কেন মিস করতেছো? জিকেতে খারাপ করো না, এই বছর জিকে খুবই চেঞ্জিং, অনেক কিছু পরিবর্তন আসবে জিকেতে, ধরতেও পারবা না প্রশ্ন কিরকম হয়। তাই কাইন্ডলি যারা জিকেতে এক্সট্রা করে ভালো করতে চাও, ওই 2000 স্টুডেন্টের কাতারে তুমিও যুক্ত হয়ে যাও। আজকে রাতে 2000 স্টুডেন্ট ক্রস করে ফেলবে, কালকে 2100 হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা কেউ মিস করো না। তাই আমি আগেই বলে দিলাম পেইড ব্যাচের স্টুডেন্টদের, তো আমি রাইট ওকে ভুল দিছিলাম অনেকেই, এখন মোটামুটি তোমাদের কনফিউশন দূর হয়ে গেল। তাই আমি এটা নিয়ে আর বসে থাকলাম না। আমাদের পরবর্তী প্রশ্ন, রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? এইটা শুধু শিক্ষার্থীরাই ভুল করে না, যারা শিক্ষক জিকে পড়ান তাদের মাঝখানেও কনফিউশন রয়েছে আই গেস। সো আমাদের সবার উচিত এই কনফিউশনটা দূর করা, যে রাশিয়া কোন মহাদেশে অবস্থিত। এবং এখানে ব্র্যাকেটে আমি একটা জিনিস অ্যাড করেছি, জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর, এটা কিন্তু একটা প্রশ্ন এসেছেও, এবং সেখানে কোন উত্তরটা নিয়েছে দেখি। আজকে এইটা নিয়ে তোমাদের পুরো কনফিউশন দূর করাবো ইনশাল্লাহ। দেখি এটা কে কোন উত্তর দাও আমি দেখতে চাই। যাদের ভূগোল সম্পর্কে আইডিয়া আছে, ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে, তারা হয়তো উত্তর এক এক রকম দিবা। তো দেখি কারা কারা কি উত্তর দাও, দেখি। যারা সঠিক উত্তর দিতে পারবা তোমাদেরকে কাচ্চি খাওয়ানো হবে। দেখি সবাই একটু উত্তর করো। আর তোমরা যদি চাও যে নাবিল ভাই আরো কয়েকটা ফ্রি ক্লাস দিয়েন কমন পড়ার মতো, তাহলে ভাই একটা কাজই করতে হবে, এই ক্লাসটা শেয়ার করো আজকে সর্বোচ্চ। আজকে ক্লাস যদি সর্বোচ্চ শেয়ার হয়, নেক্সট আরেকটা কনফিউজিং জিকে ক্লাস নিয়ে আসবো। যদি আজকে ক্লাসটা তোমরা সবাই একটা করে শেয়ার করো অন্তত নিজেদের আইডিতে, বিভিন্ন ফেসবুক গ্রুপে, ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে প্রচুর ফ্রেন্ড মেনশন দাও যে ভাই আমরা আরো ক্লাস করতে চাই, আমরা আগ্রহ দেখালাম, আপনি একটু কাইন্ডলি একটু ইয়ে করেন। সবাই একটা পোস্টে রিয়েক্ট দাও, এখন রিয়েক্ট দিয়ে শেয়ার করো। ওকে, এশিয়া, ইউরোপ, আমি জানি, আমি তাই দেখবো, এশিয়া ইউরোপ দুইটার সংমিশ্রণই দেখবো, শুধু এশিয়া বা শুধু ইউরোপ আমি দেখবো না। আচ্ছা, ভাগ্য ভালো যে কেউ আফ্রিকা লিখো নাই, আর এখানে ইউরেশিয়াও দেও নাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এটাকে একটু তোমাদেরকে খণ্ডন করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিও, ব্যাপারটা বুঝতে হবে, লাফালাফি করলে হবে না। এটা নিয়ে আসলে অনেকের মাঝখানে কনফিউশন। তো তোমরা আজকে এই কনফিউশন জিকে ক্লাসে আশা করি সকল কনফিউশন দূর করাতে পারবা। সো হ্যাঁ, পেইড ব্যাচে কিন্তু শুধু ক্লাসটা সলভ ক্লাসও হবে, কয়েকটা পরীক্ষার হওয়ার পর ওই পরীক্ষার উপর সলভ ক্লাস, কয়েকটা ক্লাসের উপর সলভ ক্লাস হবে। তার মানে পেইড ব্যাচে যারা যুক্ত আছো তাদের ফ্রি ক্লাসের জন্য অত ওয়েট করতে হবে না। প্লাস হচ্ছে তোমরা কিন্তু পিছিয়েও থাকবে না, মাথায় রেখো। ক্লিয়ার।
সো তোমরা উত্তর করতেছো এশিয়া ইউরোপ। তো এটা নিয়ে আসলে আমি এখন একটু তোমাদেরকে কনফিউশনটা দূর করে দিই। দেখো রাশিয়া প্রথমত এই প্রশ্নটার উত্তর নিয়েছিল হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। এই যে একটা বিগত সালে একটা চাকরি পরীক্ষা এসেছিল, ইউরোপ মহাদেশে অবস্থিত। এখন প্রশ্ন হতে পারে কেন ইউরোপ মহাদেশে অবস্থিত, তা জানবার জন্য আমাদের কিছু বিষয় দেখতে হবে। পৃথিবীর যে মোট ভূমি আছে, আমরা জানি যে পৃথিবীর এক জলভাগ আর স্থলভাগ আমরা জানি। তো পৃথিবীর যে মোট মাটি আছে, সেই মাটির 8 ভাগের 1 ভাগ মানে 1/8 হচ্ছে রাশিয়া। পৃথিবীর 8 ভাগের 1 ভাগই হচ্ছে রাশিয়া। আর এই রাশিয়ার 77% হচ্ছে এশিয়ার মধ্যে, 77% হচ্ছে এশিয়ার মধ্যে, আর বাকি 23% হচ্ছে ইউরোপের মধ্যে। এখন এত বেশি ভূমি যখন এশিয়ার সাথে শেয়ার করেছে, স্বাভাবিকভাবে আমাদের মাথায় চিন্তা আসবে তাহলে তো রাশিয়া এশিয়ার দেশ, আসবে কি না? 77% ভূমি হচ্ছে তোমার মূলত এই এশিয়ার সাথে শেয়ার করেছে, আর মাত্র 23% ভূমি হচ্ছে কার সাথে শেয়ার করেছে? ইউরোপের সাথে। তো এই যুক্তিতে সবাই মোটামুটি বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় দেখবা যে তোমরা এশিয়া মহাদেশের দেশ। তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা? যদি আমি তোমাদের প্রশ্ন করি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা, এটা উত্তর দিলে তোমরা এটার উত্তর পেয়ে যাবা। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা? দেখো কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা সেটার উত্তর দাও দেখি। এশিয়া মহাদেশের সবচেয়ে এই ক্লাসগুলো আসলে কি ফ্রি ক্লাসে হওয়ার কথা না, এগুলো খুবই প্রিমিয়াম ক্লাস। এই কনফিউশনগুলো সামনে আরও অনেক আছে, সকল ক্লাস থাকবে আগামী 6টা 7টা এরকম কনফিউজিং সিরিজ থাকুক, সবগুলো হবে পেইড গ্রুপে। বাট একটা দিয়ে দেখালাম যে জিকেটা কীভাবে পড়তে হয়, পড়াতে হয়। তোমরা এটা দেখে তারপর ভর্তি হতে পারো কালকের মধ্যে, কারণ আগামীকাল রাত 9টায় আমাদের পেইড গ্রুপে লাইভ ক্লাস। যারা যুক্ত হবে আগামীকাল দিনের মধ্যে হয়ে যাও, নাহলে তুমি ওই লাইভ ক্লাসটা মিস করবে। আচ্ছা দেখো কি বলো এশিয়ার, এই যে এখানে ইমতিয়াজ, নিতিয়া, রাসেল, তুষি তোমরা কমেন্ট করছো যে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে চীন। তাহলে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ চীন হলে রাশিয়া কি দোষ করলো? রাশিয়া যদি এশিয়ার হয়ে থাকে, রাশিয়া সবচেয়ে বড়, আমরা জানি রাশিয়া সবচেয়ে বড় মহাদেশ, সে যেই মহাদেশই হোক। তাহলে যদি এশিয়া মহাদেশের হতো তাহলে উত্তরটা তো রাশিয়া হতো। রাশিয়া তো সবচেয়ে বড়, রাশিয়া সবচেয়ে বড় দেশ। তাহলে আমি যখন প্রশ্ন করলাম যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা, তো সেক্ষেত্রে রাশিয়া যদি এশিয়ার হতো তাহলে উত্তরটা তো রাশিয়া হতো। তো তুমি চীন কেন দিলা? রাশিয়া কেন দিলা না? এই প্রশ্ন উত্তর চীন কিভাবে হয়? এইখানে চলে আসে আসল ব্যাপার। আমি তোমাদের কয়েকটা সার্টেন প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে রাশিয়া কোন মহাদেশে অবস্থিত। ক্লিয়ার? অনেক এটা নিয়ে অনেক পেঁচাবে, গোলাবে, হাবি যাই ব্যাখ্যা দিবে, বাট আমার ব্যাখ্যাটা শোনো, কাজে লাগবে। দেখো এশিয়ার বৃহত্তম দেশ যদি চীন হয়, তাহলে এক্ষেত্রে রাশিয়া এশিয়ার হয় না। রাশিয়া যদি এশিয়ার হতো তাহলে এই উত্তরটা রাশিয়াই হতো, যেহেতু রাশিয়া সবচেয়ে বড়, সে এশিয়ার হোক যে কোনো মহাদেশের হোক। দ্বিতীয়ত ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি কোনটা, একটা প্রশ্ন আসতে পারে। যেই দেশ বা কান্ট্রি একাধিক মহাদেশের মধ্যে অবস্থান করছে, সেই দেশ বা কান্ট্রিটাকে বলা হয় ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। এরকম একটা কান্ট্রি আমরা বলতে পারি রাশিয়া, আমরা বলতে পারি তুরস্ক বা তুরস্ক ব্রেকেটে আমি তুর্কিয়ে লিখলাম, কারণ তুর্কিয়ে এই নামটাও খুবই ফেমাস হচ্ছে, ওরা তুর্কিয়ে বলে ওদেরকে। তুরস্কের যে ইস্তাম্বুল শহরটা, সেই শহরটা পড়ছে ইউরোপে, আর বাকিটা পড়ছে এশিয়ায়। ঠিক আছে? আর বসপরাস প্রণালী দ্বারা দুটো আলাদা হয়েছে। এবার খেয়াল করো, এরকম ট্রান্সকন্টিনেন্টাল একটা কান্ট্রি হচ্ছে রাশিয়া। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি রাশিয়া আসলে দুই মহাদেশেরই দেশ। এবং আমরা তুরস্ককেও বলতে পারি দুই মহাদেশেরই দেশ। তবে এই তুরস্ক হচ্ছে মূলত এশিয়ার, রাশিয়া হচ্ছে ইউরোপের। কেন? তারপরেও কেন আপনি দুই মহাদেশের বলার পরেও কেন বলতেছেন যে এটা ইউরোপের, এটা এশিয়ার? এরপরে চলে আসি, একটা প্রশ্ন হয় জিকেতে যে এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোনটি? একটা প্রশ্ন হয় এশিয়ার আবার সবচেয়ে উত্তরের বিন্দু কোনটা। ধরো এশিয়া মহাদেশের সবচেয়ে উপরে কোন জায়গাটা আছে, সেক্ষেত্রে আবার দেখো উত্তর চেঞ্জ হয়ে যায়। খেয়াল করো কেন ট্রান্সকন্টিনেন্টাল বললাম, একটু দেখো লজিকগুলো দেখো, তারপর তোমাকে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতেছি। খেয়াল করো, সামনে কিন্তু এরকম কনফিউজিং আর অনেক বিষয় আছে। খেয়াল করো এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু হচ্ছে, আমরা দুইটা দেখি। আচ্ছা ওকে অলরাইট,
আচ্ছা, কন্ট্রোল ডি এখানে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এস। ওহো, আরে ভাই এতক্ষণ লাগাস কে? এত সময় আছে নাকি পৃথিবীতে? ওকে, এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু কোনটা? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু কোনটা? এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দুটাও রাশিয়ার। তাহলে রাশিয়া এশিয়ার দেশ, কোন বিন্দুটা? এটা কিন্তু পরীক্ষা আসে। এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু নাম হচ্ছে এই জায়গাটা, মানে মূল ভূমির সাথে লাইগা আছে সবচেয়ে উত্তরে। এরপরেও কিন্তু এগুলো রাশিয়ার অবশ্য, কিন্তু এগুলা কিন্তু মূল ভূমির সাথে লাইগা আসে নাই, দ্বীপের মতো আছে, কিন্তু মূল ভূমির সাথে লেগে আছে। এরকমটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এটা। এটার নাম হচ্ছে চেলিউস্কিন অন্তরীপ। চেলিউস্কিন অন্তরীপ কি? লেখো সবাই, চেলিউস্কিন অন্তরীপ। অন্তরীপ কি? অন্তরীপ কি প্রশ্ন হতে পারে? ধরো সামনে সমুদ্র, ধরো সামনে হচ্ছে সমুদ্র, আমি তোমাকে বললাম এটা হচ্ছে ধরো সমুদ্র। একটা ভূমি তো এইভাবে শেষ হইতে পারে চিকন করে। তো সামনে যে সমুদ্র থাকে, সে সমুদ্রের ঠিক যেই জায়গাটা থেকে কোনো একটা ভূমি শেষ হয়েছে, চিকন যে ভূমিটা, সবচেয়ে চিকন ভূমিটা যে জায়গা গিয়ে শেষ হয়েছে, শেষ প্রান্তে, ওই ভূমিটাকে, ওই জায়গাটাকে বলা হয় অন্তরীপ। তাহলে এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু কিন্তু এই চেলিউস্কিন অন্তরীপ, যেটা রাশিয়ায়। তাহলে রাশিয়া যদি এশিয়ার দেশ না হয়, তাহলে এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু চেলিউস্কিন অন্তরীপ কীভাবে হয়? এটা যদি দেখো, এখানটা কনফিউশন আছে, আরেকটা কনফিউশন। এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু মূল ভূমির সাথে যদি বলে তাহলে চেলিউস্কিন অন্তরীপ, আর যদি বলে এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু যেটা মূল ভূমির সাথে না, ছাড়া আছে, যেমন এশিয়ার সবচেয়ে উত্তর বিন্দু কিন্তু এখানেও হতে পারে, এটা মূলভূমির সাথে, মূলভূমি ছাড়া কিন্তু এখানেও আছে। এইটার নাম হচ্ছে ফ্লিগেলি অন্তরীপ। কোন অন্তরীপ? ফ্লিগেলি অন্তরীপ। পার্থক্যটা কি? দুইটাই সবচেয়ে উত্তরের। একটা পার্থক্য হচ্ছে মূলভূমির সাথে লাইগা আছে, আরেকটা হচ্ছে মূলভূমির বাইরে গিয়ে বিচ্ছিন্ন দ্বীপের সাথে সবচেয়ে উত্তরে আছে এই ফ্লিগেলি অন্তরীপ। এগুলা যদি এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু ফ্লিগেলি অন্তরীপ হয়, আর ফ্লিগেলি বা চেলিউস্কিন অন্তরীপ যদি রাশিয়ার অঞ্চল হয়, তাহলে এশিয়ার দেশ হিসেবে রাশিয়া হতে পারে না। তাহলে এখানে হিসাব করতে গেলে রাশিয়া এশিয়ার দেশ হয়, এই প্রশ্ন উত্তর দিতে গেলে। পরের প্রশ্ন, নিচের কোন দেশটি পূর্ব ইউরোপের দেশ? পূর্ব ইউরোপের অনেকগুলো দেশের মাঝখানে আমরা দেখতে পারবো এই রাশিয়াও আছে। তাহলে রাশিয়া কি ইউরোপের দেশ? পূর্বে ইউরোপের একটা দেশ কিন্তু রাশিয়া। আবার দেখতেছি এশিয়ার সবচেয়ে উত্তরের বিন্দু যেটা, সেটা রাশিয়ার। তাহলে এদিকে এশিয়ার, এদিকে বলছে রাশিয়ার। আবার রাশিয়ার রাজধানী মস্কো কোন মহাদেশে অবস্থিত? আমরা মূলত এইটা দিয়ে আজকে ক্লাসটা কমপ্লিট করব। খেয়াল করে দেখো ম্যাপটাতে, রাশিয়ার রাজধানী যে মস্কো দেখতে পাচ্ছ, একদম এখানে মূলত প্রচুর মানুষ বাস করে। এইগুলোতে কিন্তু অনেক কম মানুষ বাস করে। রাশিয়া এই পুরো দেশকে চালাইতে না পারে একটা সময় তাদের আলাস্কা বিক্রি করে দিয়েছিল আমেরিকার কাছে। তো সেই জায়গা থেকে তাদের সকল রাজনৈতিক কার্যকলাপ, তাদের দেশের মূল ভূমির যে মানুষগুলো বাস করে, যত প্রশাসনিক কার্যকলাপ কিন্তু এই জায়গাটাতে মস্কোতে, এটা কিন্তু এশিয়ার পাশে, এবং তাদের মূল প্রশাসনিক যে ব্যাপারটা তারা এশিয়ার সাথে সংযুক্ত। তাই দিন শেষে তারা তাদেরকে মনে করে, এবং তাদের যে বংশ, তাদের যে প্রেডেসেসর আমরা বলতে পারি, তারা কিন্তু মূলত এই ইউরোপের বংশোদ্ভূত হতে পারে। তো সেক্ষেত্রে এই জায়গাটা, রাজধানীটা তোমার কোথায় পড়েছে? তোমার ইউরোপের দিকে। তাই দিন শেষে তারা তাদেরকে ইউরোপীয় মনে করে, যদিও বহু জায়গা 77% এশিয়ার সাথে। এবং এই দিকে হচ্ছে রাশিয়ার ইউরোপের পার্ট, এই দিকে হচ্ছে রাশিয়ার এশিয়ার পার্ট। এই মাঝখানে একটা পর্বতমালা আছে এরকম, এটা হচ্ছে ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতই পার্থক্য করে দিয়েছে। এই দিকে হচ্ছে ইউরাল পর্বতের এই পাশটা হচ্ছে রাশিয়ার ইউরোপের দিকে, ইউরাল পর্বতের এই পাশটা হচ্ছে রাশিয়া এশিয়ার দিকে। তো এই ইউরাল পর্বতমালা দিয়ে কিন্তু আমরা বলতে পারি এটা একটা ইউরেশিয়ান কান্ট্রি, একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। তো দিন শেষে তারা তাদের এই জায়গাটার কারণে তারা মনে করে যে তারা ইউরোপের, বাট বিভিন্ন বিষয়ের কারণে আমরা জিকের প্রশ্ন আসে ঘুরে ফিরে যে এশিয়ার নাকি রাশিয়ার, রাশিয়া এশিয়া নাকি ইউরোপের, তুমি ইউরোপের দিবা। তবে এই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তরগুলো যখন আসবে, তখন আমি যেভাবে বললাম সেগুলো উত্তর তুমি সেভাবে দিবা। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে আমাদের জানা উচিত, আমি তা জানাই দিলাম। এবং দিন শেষে তাদের প্রশাসনিক ক্ষমতার কারণে তারা ইউরোপের মনে করে, সেটাও জানাই দিলাম। তবে রাশিয়া মূলত দুই মহাদেশেরই, তবে তাদের প্রশাসনিক কার্যক্রমগুলো সকল ওই মস্কো বা ওই জায়গাটাকে বেশি মানুষ বাস করে, ওইখানে ডেন্সিটি বেশি, মানুষের ঘনত্বটা বেশি, তাই তারা ইউরোপের মনে করে। কনফিউশনকে ক্লিয়ার কিনা আমাকে জানাও। আমাদের
এইবার আমরা বিভিন্ন দিবস নিয়ে প্রশ্ন আসে, তো দিবস নিয়ে যত কনফিউশন আছে আমরা এখন দূর করবো ইনশাআল্লাহ। বিভিন্ন দিবস নিয়ে কনফিউশনগুলো দূর করি, তারপর আরও মজার মজার প্রশ্ন রয়েছে এক এক করে। তো দিবস নিয়ে কনফিউশনগুলো দূর করবো, বাট তোমরা কি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার কিনা? তোমাদের কি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যাদের ক্লিয়ার হয় নাই তোমরা আরেকবার দেখলেই হবে। তোমরা দিবস নিয়ে এখন কনফিউশন ক্লিয়ার দূর করো। ওকে, এইবার এই প্রশ্নের উত্তর দাও তোমরা যে সংবিধান দিবস কবে? আমরা দিবস নিয়ে বিভিন্ন কনফিউশনগুলো দূর করি। সংবিধান দিবস কবে? দেখি কমেন্ট করো। 4টা অপশন রয়েছে। সংবিধান দিবস কবে? সংবিধান দিবস কবে? 4টা অপশন আছে, তোমরা একটু উত্তর করে দেখি কারা কারা উত্তর করতে পারো। সংবিধান দিবস কবে? সংবিধান দিবস কবে একটু উত্তর করো। সংবিধান দিবস কবে একটু উত্তর করো দেখি। সংবিধান দিবসটা কবে? দেখি দেখি, জানাও জানাও জানাও, সংবিধান দিবস কবে? 4টা অপশন আছে। সংবিধান দিবস কবে? তো এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যে সবাই মোটামুটি একটা বিষয় জানে, সবাই একটা বিষয় জানে মোটামুটি। কোন বিষয়টা জানে সবাই, সেই বিষয়টা আমরা একটু দেখবো এখন, যে সংবিধান দিবস কবে। আচ্ছা, এই কনফিউশনগুলো যারা দূর না করে পরীক্ষা হলে যাবা, দেখবা প্রশ্ন কমন পড়বে, বাট এইগুলোর উত্তর ভুল দিয়ে আসবা তোমরা। সংবিধান দিবস কবে এটা আমরা একটু দেখি। সবাই উত্তর করতেছে যে 4 নভেম্বর। 4 নভেম্বর। বিশেষ করে খেয়াল করো, আমাদের যে সংবিধানটা পাশ হয়, গৃহীত হয়, প্রণীত হয়, সেটা হচ্ছে 16 ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান মূলত পাশ হয়। তো কোনো জিনিস যখন কোনো দিন পাশ হয়, আমরা মনে করি ওই দিনটাই ওই দিবস। কোনো দিন যখন কোন দিনে পাশ হয়, আমরা মনে করি ওই দিনটাই দিবস। অনেকে এটা মনে করে 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান পাশ হয় 1972 সালে, আমরা মনে করি ওইটাই সংবিধান দিবস, বাট না। ঠিক আছে, 4, 12, 16 অক্টোবর, এখানে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, 12, 4, 16 কেন হবে 4, এদিকে হবে 12। আচ্ছা, 12, 4, 16 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 অক্টোবর কি হয়েছে? গণপরিষদে উত্থাপন। গণপরিষদে, এদিকে খেয়াল করো, গণপরিষদে উত্থাপন, গণপরিষদ থেকে, এই যে গণপরিষদ থেকে পাশ হয় সংবিধান প্রণয়ন। এই বিষয়টা অনেকে মনে রাখতে পারো না, আমি তোমাদেরকে সুন্দর করে মনে রাখিয়ে দিই। খেয়াল করে, এখানে 3-4টা সাল আমরা শিখবো। তুমি প্রথমে খাতায় লিখবা 12, 4, 16। 12 আর 4 যোগ করলে 16, 12 আর 4 যোগ করলে 16, 12 আর 4 যোগ করলে 16, 12 আর 4 যোগ করলে 16। তারপরে একদম সিরিয়াল লিখবা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এতটুকু লিখতে পারবা? লিখতে পারার পর তুমি সংবিধানের 3 থেকে 4টা সাল মুখস্থ করতে পারবা। 12 আর 4 যোগ করে 16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 অক্টোবর কি হয়েছে? ওই যে সংবিধানটা করার জন্য যে গণপরিষদ ছিল, ওই গণপরিষদের মধ্যে সংবিধানটা উত্থাপন করা হয়েছে। সংবিধান কমিটিটা সংবিধানটা লিখে বলছে দেখেন তো গণপরিষদ ঠিক আছে কিনা আমাদের সংবিধান। তো ওই গণপরিষদ কিছু দেখা টেকা পরে 4 নভেম্বর আইসা বললো যে হ্যাঁ ঠিক আছে, গণপরিষদ কর্তৃক ওই সংবিধান পাশ করে দেয়, হ্যাঁ তোমাদের সংবিধান ঠিক আছে। ফাইনালি 16 ডিসেম্বর 1972 সালে সবগুলো ঘটনা, সংবিধান আমাদের পাশ হয়ে যায়, সংবিধান গৃহীত হয়ে যায়, সংবিধান প্রণীত হয়ে যায়। তো যেদিন এই গণপরিষদ সংবিধানটাকে পাশ করে, গণপরিষদ কর্তৃক পাশ হয়, ওইটা আমাদের সংবিধান দিবস, নট এই যে 16 ডিসেম্বর সংবিধান পাশ হয় ওইটা না। এবং 16 ডিসেম্বর যখন সংবিধান পাশ হয়ে যায় তখন আর এই গণপরিষদের কোনো দরকার নাই, আর এই 16 ডিসেম্বর কিন্তু গণপরিষদও বিলুপ্ত হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না, তো তোমরা একটু এইভাবে টেকনিকে মনে রাখবা। 12 আর 4 যোগ করে 16 কবে কি হয়েছে, এবং এই 4 নভেম্বর যেদিন গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধানটা পাশ হয়, সেই গণপরিষদ কর্তৃক যেদিন পাশ হয় ওইটা আমাদের সংবিধান দিবস। ঠিক আছে, ওইটা আমাদের সংবিধান দিবস, নট 16 ডিসেম্বর। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সংবিধান দিবসটা মাথায় রাখতে হবে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংবিধানের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, মূলত এইখান থেকেই প্রত্যেক বছর আমি তোমাকে এইবারও চ্যালেঞ্জ করতে পারবো, যে চ্যালেঞ্জ মানে বুঝতেছো তো, আমি তোমাকে বলতেছি এখান থেকে প্রশ্ন আসবে যে সংবিধানের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব, কে কোন দায়িত্বে ছিলেন।
গণপরিষদের প্রথম স্পিকার কে, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে, হস্তলিখিত সংবিধানের চেয়ারম্যান কে ছিলেন, কে হস্তলিখিত সংবিধানে সাইন করে নেয়, একমাত্র সংবিধান কমিটির কে বিরোধী দলীয় ছিল, এই ব্যাপারগুলো কিন্তু কার কি ভূমিকা ছিল, কে গণপরিষদ আদেশ জারি করেন, এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসে। তারপর দেখো আরও কিছু বিষয় হচ্ছে প্রশ্ন আসে, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি গুরুত্ব অনুসারে। পেইড ব্যাচে যুক্ত হলে এই স্লাইডগুলো পেয়ে যাবে। আজকে যারা পেইড ব্যাচে আসো তোমরা কিন্তু ক্লাসের পরপরই স্লাইডটা পেয়ে যাবে। সো এগুলো নিয়ে আর কথা বললাম না, পেইড ব্যাচে পেলে একবার পড়ে নিবা। আমাদের দিবস নিয়ে কনফিউশন যে 6 দফা দিবস কবে, 6 দফা দিবস কবে এটা জানাও তো। 6 দফা দিবস কবে, দিবস নিয়ে যত কনফিউশনের আমাদের প্রশ্ন, 6 দফা দিবস কবে। 4টা অপশান, 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, 7 জুন, 23 মার্চ। 4টা অপশান, দেখি কারা কারা উত্তর করতে পারো। 6 দফা দিবস কবে, কাইন্ডলি এগুলো খুব সুন্দর করে বুঝে শুনে উত্তর করবা, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। 6 দফা দিবস কবে উত্তর করতেছো যে 7 জুন, 7 জুন, 7 জুন, যেহেতু উত্তর করে ফেলতেছো তোমরা। এই যে ভুল উত্তর আসছে 6 ফেব্রুয়ারি, ভুল উত্তর 6 ফেব্রুয়ারি এসেছে। 23 মার্চও এসেছে ভুল উত্তর, তাই এটা নিয়ে কনফিউশন অবশ্যই আছে দেখে ভুল উত্তর এসেছে, তাই আমি কনফিউশনটা একটু দূর করে দিই। দেখো দেখো এই যে ভুল আসছে, রাজিন ভুল করছে, রাজিন ভুল করেছে, রাসেল ভুল করেছে, কি শ্রীবাস ঢালি ভুল করেছে, তারপর কে আর কারা কারা ভুল করেছে, অনেকেই ভুল করছে, সাকিয়া ভুল করছে। মোটামুটি তোমরা অনেকে কিন্তু ভুল করছো, তাই এটাই তোমাদের কনফিউশন আছে। খেয়াল করো, বঙ্গবন্ধু লাহোরে যায় তিনি 5 ও 6 ফেব্রুয়ারি, এই 2 দিনে যে সবার মাঝখানে তিনি 6 দফা দাবি পেশ করেন। এবার হয়তো এগুলো থেকে প্রশ্ন নাও আসতে পারে, বাট শিখে রাখলা যেটাকে আমরা মনে করি প্রশ্ন আসবে না, হয়তো প্রশ্ন চলে আসতে পারে। কারণ তুমি যেটাকে শিওরলি মনে করবা যে প্রশ্ন আসবে না, পরীক্ষক হয়তো ভাবতে পারে যেহেতু পোলাপান ভাবতেছে প্রশ্ন আসবে না, আমি একটা প্রশ্ন দিয়ে দেই, দেখি ওরা পড়ছে কিনা। হতেই পারে 6 দফাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না, রাইট? সো যেক্ষেত্রে 5 এবং 6 ফেব্রুয়ারি তিনি 6 দফা দাবিটা পেশ করেন। এখন কোনো বই 5 ফেব্রুয়ারি, কোনো বই 6 ফেব্রুয়ারি, কিন্তু মূলত তিনি 6 দফা দাবি পাকিস্তানের লাহোরে পেশ করেন এই 5 ফেব্রুয়ারি। তাহলে 6 দফা পেশ, 6 দফা পেশ করা হয়, 6 দফা পেশ করা হয় 5 ফেব্রুয়ারি। ক্লিয়ার? 6 ফেব্রুয়ারি কাটা। এইবার বঙ্গবন্ধু যখন 5 ফেব্রুয়ারি 6 দফা দাবি পেশ করলেন, তার সাথে একটা বিরোধী দলের সাথে একটা মতবিরোধ হয়, অনেকে তাকে দেশদ্রোহী পর্যন্ত বলেছেন। তো যে কারণে তিনি ওই সভা ত্যাগ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এই 6 দফা দাবি পেশ করেন হচ্ছে এই 23 মার্চ 1966। তাহলে যদি বলে 6 দফা পেশ না, যদি অ্যাড করে দেয় আনুষ্ঠানিকভাবে কবে পেশ করেন, তাহলে আনুষ্ঠানিক যোগ করলে আনুষ্ঠানিকভাবে পেশ করেন, তখন কিন্তু 23 মার্চ। ক্লিয়ার? এরপর এই স্লাইডটা খেয়াল করো, 7 জুন 1966, 7 জুন 1966 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলন গড়ে তোলে, যে কারণে ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে মারা যায় কে? শামসুল হক, মনু মিয়া, মুজিবুল হক, 11 জন বাঙালি নিহত হন। তো ওই শিশুটি 7 জুন যেহেতু 6 দফার পক্ষে আন্দোলন করতে গিয়ে এতগুলো মানুষ মারা যায়, তাই ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু 6 দফা দিবস হচ্ছে এই 7 জুন। 6 দফা দিবস। তাহলে এখানে 3টা বিষয় দেখো, এখানে অনেকেই ভুল করেছো, এখানে অনেকে ব্রিলিয়ান্ট থাকা সত্ত্বেও ভুল করেছো। 6 দফা পেশ 5 ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে পেশ 23 মার্চ, আর 6 দফা দিবস কিন্তু 7 জুন। তো এই 3টা বিষয় আমাদেরকে সুন্দর করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কার কার ভুল হয়েছিল, এখন কার কার কনফিউশন ক্লিয়ার, একটু কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হয়। এতে আমি বুঝবো যে না তোমরা মোটামুটি জানতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন, পতাকা উত্তোলন দিবস কবে? পতাকা উত্তোলন দিবস কবে, এটা একটু উত্তর করো। পতাকা উত্তোলন দিবস কবে? আরো সামনে অনেক কনফিউজিং জিনিস আছে, যারা আজকে ক্লাসটা করবা তারা তোমাদের লাইফের একটা বেস্ট ক্লাস করবা। জিকের জগতে তোমরা যদি থেকে থাকো, সামনে যদি কাজে লেগে থাকে, জিকে তো সবাই পড়াবে, কিন্তু কনফিউশন তো দূর করাতে হবে আমাকেই, তাই না? আর পেইড ব্যাচে কিন্তু এরকম আরও থাকবে ক্লাস, যখনই কনফিউশন তখনই আমি জাস্ট একটা ভিডিও দিয়ে দেখালাম, একটা লাইভ ক্লাস দিয়ে দেখালাম যে তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত না হও তোমরা কত প্রিমিয়াম ক্লাস মিস করবা। আর এই ফ্রি ক্লাসগুলো সামনে থাকবে না, এখন প্রথম যেহেতু স্টুডেন্টদেরকে ভর্তি করানোর জন্যই বলি, তোমাদেরকে দেখানোর জন্য বলি, সেই জন্য কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো তোমরা মোটামুটি উত্তর করতেছো যে 2 মার্চ পতাকা উত্তোলন দিবস, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা,
পতাকা উত্তোলন দিবস 2 মার্চ। আমি যদি বলি যে সবার উত্তরটা ভুল, 2 মার্চ যদি বলি ভুল। আমাদের জাতীয় পতাকা দিবস সেটা হচ্ছে 2 মার্চ। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রাঙ্গণে আমাদের যে মানচিত্র খচিত পতাকাটা ছিল না, ওইটা প্রথম উত্তোলন করেন ডাকসুর আসম আব্দুর রব, যিনি ভিপি ছিলেন, তার নেতৃত্বে। ওই যে 2 মার্চ, ওইটাকে বলা হয় পতাকা দিবস। কিন্তু এখানে বলছি পতাকা উত্তোলন দিবস। ও ভাই, তুমি কি উত্তোলন শব্দটা দেখো নাই? আর পতাকা আনুষ্ঠানিকভাবে পরে আবার উত্তোলন করা হয় 23 মার্চ। তাহলে এটা হচ্ছে পতাকা দিবস, 23 মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে পতাকা উত্তোলন করা হয়, কারণ এই 23 মার্চে আগে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হতো, তাদের জাতীয় দিবস বিভিন্ন বিষয় উদযাপন করা হতো। তো ওইটাকে টেক্কা দিয়ে কিন্তু এই 23 মার্চ পতাকা উত্তোলন করা হয়। তাহলে কোনটাকে কি দিবে? 2 মার্চকে দিয়েছে পতাকা দিবস, আর পতাকা উত্তোলন দিবস হচ্ছে 23 মার্চ। পতাকা উত্তোলন দিবস কিন্তু 23 মার্চ, আর পতাকা দিবস কিন্তু জাতীয় পতাকা দিবস কিন্তু 2 মার্চ। সো তোমরা উত্তোলন শব্দ না দেখে যতই দিবা ততই ভুল করবা। সো জিকে তো অনেক জায়গায় পড়ছো, বুঝতে হবে যে এগুলা কত কনফিউজিং। তো এখানে আরেকটা বিষয় আসতে পারে যে আমাদের এই যে 1971-এর 18 এপ্রিল কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী, মাথায় রাখবা, এম হোসেন আলী জাতীয় পতাকা উত্তোলন করেন। এটি বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন। যার যদি আসে বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন কবে, তখন আবার উত্তর হয়ে যাবে এই 18 এপ্রিল। তখন আবার উত্তোলন হয়ে যাবে এই 18 এপ্রিল। তাহলে 2 মার্চ, 23 মার্চ, 18 এপ্রিল, এই 3টা বিষয় কি কনফিউশন ক্লিয়ার? তো এইগুলো কিন্তু আমি স্লাইডটা দিয়ে দেবো পেইড ব্যাচে, তোমাদের নোট করতে হবে না, ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্ন, মুজিবনগর দিবস কবে? দিবস নিয়ে কিছু কনফিউশন দূর করাই, এরপর তোমাদের আরও কিছু চমৎকার বিষয় আছে যেগুলো না জেনে যদি তোমরা যাও তাহলে পরীক্ষা হলে হা করে বসে থাকবা, কনফিউশন নিয়ে বসে থাকবা। আর টিচাররা কিন্তু কনফিউজিং জায়গা থেকে প্রশ্ন বেশি করে, মাথায় রাখবা। জিকে নর্মাল টপিক তো সবাই পড়বা, কিন্তু কনফিউজিং জায়গা থেকে প্রশ্ন আসবে, তখন তুমি ভুল করবা, ঠিক আছে? আর যারা মনে করো যে ভাই আমরা আপনার ক্লাস করছি, অনেক জায়গায় ক্লাস করে বুঝতেছি না, এখন 2000 স্টুডেন্ট হয়ে গেছে, আপনার কোর্সে যুক্ত হতে চাই, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 07377767421। এটাতে একটা নক দিয়ে বলবা যে ভাই আপনার জিকে ব্যাচে যুক্ত হতে চাই, জিকে ব্যাচ সম্পর্কে জানতে চাই। তুমি জানতে চেয়ে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিলেই আমি তোমাকে পুরো ব্যাপারটা জানাবো। তুমি মিস করো না, এক্সামগুলো মিস করবা, সামনে ক্লাসগুলো মিস করবা, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে। একবার টাকা পে করে এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ পাবা। এসি 24, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য এই কোর্স, ঠিক আছে? যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, সবার জন্য এই কোর্স, সবার জন্য এই কোর্স, সবার জন্য এই কোর্স। সো তোমাদের মিস করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, মুজিবনগর দিবস কবে? আচ্ছা 7 এপ্রিল। আল্লাহর গজব পড়ুক তাদের উপর যারা এত কনফিউশন তৈরি করেছে। সমস্যা নাই, তোমাদের একটু কনফিউশনটা এড়িয়ে চলতে হবে, তাই আর কি, ঠিক আছে? কনফিউশন তো থাকবে, জিকে মানে কনফিউশন। সামনে তো তোমরা জাস্ট এখন সবাই বাংলাদেশ পরিচিতি পড়াচ্ছে, প্রাচীন বাংলার ইতিহাস পড়াচ্ছে, বিভিন্ন যেখানেই আসো। কয়েকদিন পর যখন আন্তর্জাতিক টপিকগুলো ধরবো আর বাংলাদেশ টপিকের গুরুত্বপূর্ণ টপিকে ঢুকবো, এখন তো অল্প মজার টপিক দিয়ে শুরু করতেছে যাতে তোমরা ভয় না পাও, তখন বুঝবে একটা জিকে ব্যাচ কতটা ইম্পর্টেন্ট। তখন বুঝবা যে আসলে বুঝতেছি না, বইয়ের অনেকে সূচিপত্র ঘেটে কোনো পাও না, কোনটা পড়বো বুঝো না, কোনটা আসতে পারে বুঝো না। তো সেক্ষেত্রে জিকে ব্যাচে তোমরা মিস করো না আসলে। আচ্ছা দেখো, মুজিবনগর সরকার গঠিত হয় তোমার 10 এপ্রিল, আর তারা শপথ নেয় 17 এপ্রিল। এই যেদিন শপথ নেয় ওই শপথ নেওয়ার দিনটাকেই বলা হয় মুজিবনগর দিবস। অনেকে ভাবতে পারো মুজিবনগর তো হয়েছে 10 এপ্রিল, তাই ওইটাই হয়তো মুজিবনগর দিবস না। যেই দিন হয়েছে ওই দিন না, যেই দিন কোনো বাচ্চা হয়, যেদিন কোনো প্রেম হয়, যেদিন কোনো বিয়ে হয়, যেদিন কোনো ব্রেকআপ হয়, যেদিন কোনো কিছু প্রতিষ্ঠা হয়, ওই দিনই তো ওই দিবস হয়ে থাকে। কিন্তু মুজিবনগর সরকার যে শপথ নেয় 17 এপ্রিল, ওইটাকেই মুজিবনগর দিবস বলা হয়। এবং বাংলাদেশের প্রজাতন্ত্র প্রথম ঘোষণা করা হয়, তুমি অনেক বইয়ে দেখবা 17 এপ্রিল, কিন্তু সেক্ষেত্রে আবার বাংলাদেশের প্রথম প্রজাতন্ত্র ঘোষণা করা হয় সেটা হবে আবার কিন্তু 10 এপ্রিল। তো কনফিউশন দূর করো, 2টা কনফিউশন এখানে। তো আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। তো দিবস নিয়ে আমাদের আরেকটা কনফিউশন, জাতীয় কর দিবস কবে? বিভিন্ন বইয়ে, যারা পুরাতন বই পড়ো, যারা আপডেটেড বই না পড়ো, তোমরা এটা অনেক ভুল করবে। জাতীয় কর দিবস কবে? উত্তর করো তো প্রত্যেকে, যারা পারো। আমি দেখতে চাই ব্রিলিয়ানগুলো কারা আছো এখানে,
এখানে কারা কারা ব্রিলিয়ান্টগুলো আসো দেখি। জাতীয় কর দিবস কবে বা আয়কর দিবস কবে জানাও তো। জাতীয় ইনকাম ট্যাক্স যেটা আছে আয়কর দিবস কবে? 4টা অপশন আছে। জাতীয় কর দিবস কবে? জাতীয় কর দিবস কবে একটু জানাও। জাতীয় কর দিবস কবে? আচ্ছা, বা ধোকা দিয়ে দিল সবাই, মোটামুটি ধোকা খাচ্ছ। ধোকা খেয়ে কয় না জান বোকা বলে ধোকা দিয়ে চলে গেলা। তো তোমরা এতটাই বোকা জিকের জগতে যে আমি তোমাদের বারবার ধোকা দিচ্ছি, ঠিক আছে? সো আর কিছু করার নাই। তো তোমরা একটু পড়তে হবে আসলে। আর এগুলো তো ধরো তোমাদের বইয়ে এইভাবে হয়তো কনফিউশন ক্লিয়ার করা নাই, তো সেক্ষেত্রে তোমাদের আসলে ভিডিওগুলো দেখতে হবে, লাইভ ক্লাস দেখতে হবে, রাইট? ওকে, জিকে তোমাদের বোকা বলে ধোকা দিয়ে চলে গেল, ঠিক আছে? জিকে তোমাদের ওই জানের মতো বোকা বলে ধোকা দিয়ে চলে গেল। হ্যাঁ, সো যাই হোক। আচ্ছা, কেউ 15 সেপ্টেম্বর মনে হচ্ছে, কেউ 30 অক্টোবর মনে হচ্ছে, মানে এক একজনের কি কি উত্তর ভাই। যাই হোক, দুইটা উত্তরই পাচ্ছি, 15 সেপ্টেম্বর 30 অক্টোবর, 15 সেপ্টেম্বর 30 অক্টোবর। আচ্ছা যাই হোক, কনফিউশন তো তৈরি হয়েছে, তাই না? এগুলো না জেনে পরীক্ষা হয়ে গেলে তো বিপদে পড়তা। খেয়াল করো ভাই, তোমাদের কথা ক্লিয়ার। জাতীয় আয়কর দিবস 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিল 15ই সেপ্টেম্বর। এরপর 2015 থেকে বা 16 থেকে শুরু করে আজকে অবধি এখন বর্তমানে পালন করা হয় 30 নভেম্বরকে। 30 নভেম্বরকে আয়কর দিবস বলা হয়। অপশনে কি 30 অক্টোবর ছিল, 30 নভেম্বর ছিল না? সো এটা হবে নভেম্বর। হ্যাঁ, এটা অক্টোবর না হয়ে 30 নভেম্বর হবে। নভেম্বর, 30 নভেম্বর হবে। তাহলে অপশনে সঠিক উত্তর নাই, 30 নভেম্বর হবে। তাহলে 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত ছিল এই 15 সেপ্টেম্বর। 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত আবার পালন করা হয় 30 নভেম্বরকে। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তোমরা জানো এনবিআর, এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারা মূলত এই করটা কালেক্ট করে থাকে। তো তারা এটাকে চেঞ্জ করে বিভিন্ন কারণে। কর যাতে সবাই একটু যাতে দেরি হয়, তারপর দেয় যাতে ওটাকে উৎসাহিত করার জন্য কিন্তু ডেটটা চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে আগে ছিল 15 সেপ্টেম্বর, এখন হচ্ছে 30 নভেম্বর। সবাই কারেক্ট করে নাও, 30 নভেম্বর। স্লাইড দেখে যারা পড়বা তারা ভুল করবা, 30 নভেম্বর, 30 অক্টোবর না 30 নভেম্বর, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। তো এবার কারা ধোকা খাইলা? ধোকাটা খাইলা কারা? ধোকাটা কারা কারা খাইলা? কাদের হার্ট ব্রেক হলো আমাকে জানাও তো। কাদের হার্ট ব্রেক হলো? আচ্ছা, যারা যারা জানতো তোমরা অবশ্যই জানো, যারা অবশ্যই জানো। আর পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে নোটিশ দিয়ে দিব আগামীকাল। নোটিশ অবশ্য তোমরা জানো, আগামীকাল রাত 9টায় কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, এবং সেখানে কিন্তু প্রাচীন বাংলার ইতিহাসের পুরো টপিকটা কভার করে ফেলবো। এবং পরশুদিন কিন্তু পেইড ব্যাচে একটা পরীক্ষা হবে প্রাচীন বাংলার ইতিহাসের উপরে, কম করে হলো 50টা এমসিকিউর উপর এক্সাম হবে। তো তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হও নাই, তোমরা ওই এক্সাম নিয়মমতো ক্লাসগুলো পুরো টপিক কভারটা মিস করতেছো। আচ্ছা, ধোকা খেয়ে গেলে তোমরা, সমস্যা নাই। এরপরে আমাদের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় দিবস কবে? আমি এটা দিয়েই তোমাদের এই দিবসেরগুলো শেষ করব, তারপর আরও প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সলভ করব। বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস কবে? 4টা অপশান। বাংলাদেশের জাতীয় দিবস কবে? শীঘ্রই এই মাসের এই বাসা চেঞ্জ করে ফেলবো, আমরা নতুন বাসায় যাচ্ছি, যেই বাসা আসলে মোটামুটি অনেকটা সুন্দর, আমার পছন্দ হয়েছে। সেখানে স্টুডিওটা খুব সুন্দর করে হবে এবং প্রচুর ঘামাচ্ছি দেখতে পাচ্ছ। এসি, সেখানে এসি লাগাবো, ভালো একটা এসি লাগাবো, যাতে করে তোমাদের জন্য নিরবিচ্ছিন্ন ক্লাস করতে পারি। ক্লাস করার সময় আমার যে কি লাগে আমি বুঝি, দম বন্ধ হয়ে যায় আর তোমরা ক্লাস করো না। সত্যি কথা, ধরো চারদিকে জানলা অফ, ফ্যানও জোরে চালানো যায় না, কারণ সাউন্ড হবে, সেজন্য একটু কমায় চালাই যাতে একটু বাতাসটা ফ্লো করতে পারে। দরজাগুলো অফ রাখা লাগে, বা বাইরে বাচ্চারা কিচিরমিচির করে পাখিদের মতো। তো আমার অবস্থা খারাপ হয়ে যায়, তোমরা ক্লাস করো না। চিন্তা করো 2-1.5 ঘন্টা সামনে দাঁড়া, তারপর প্রচুর লাইট লাগে। এখানে এক একটা লাইট 70 ওয়াটের করে 5 থেকে 6টা লাইট আছে এখানে। আমি একটা ইনকিউবেটরের মধ্যে মনে হয় আছি, বাচ্চা ডিমের থেকে বাচ্চা ফুটে না, ওইটার মধ্যে ফুটতেছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ফ্রি ক্লাস আর বেশি দিন পাবা না। সো আচ্ছা দেখো, এই 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই 26 মার্চ যে স্বাধীনতা দিবস, এইটা বাংলাদেশের জাতীয় দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস প্লাস বাংলাদেশের জাতীয় দিবস, মাথায় রাখবা। এবং জাতীয় দিবসের মাঝখানে যদি একটা শব্দ অ্যাড করি ঐতিহাসিক, তাহলে জাতীয় ঐতিহাসিক দিবসটা কিন্তু আবার 7 মার্চ, ওই 7 মার্চের ভাষণ, যেটা এখন না আসার সম্ভাবনা আছে। সো এটা দূর হয়ে গেল। এইবার শহীদ দিবস কবে?
শহীদ দিবস কবে, আমাদের 10 নম্বর প্রশ্ন। খুব সম্ভবত এরপরে আমরা তারপর চলে যাব আমরা একটা মজার টপিকে, নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে জানবো এরপরে আমরা, ঠিক আছে? নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে জানবো। বলো শহীদ দিবস কবে, শহীদ দিবস কবে, বলো শহীদ দিবস কবে দেখি। যারা এখনো ক্লাসটা একটু শেয়ার করো না নিজের আইডিতে, তোমরা আসলে টিচারকে হেল্প করো না, এত কষ্ট করে ক্লাসগুলো করাই, ফ্রেন্ডদেরকে মেনশন দাও না, শেয়ার করো না, খুবই খারাপ লাগে আসলে। একটু তোমরা সর্বোচ্চ শেয়ারটাতে একটা রিয়েক্ট দিয়ে একটু সবাই শেয়ারটা করে দাও। আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ার হলে তোমরা আরেকটা ক্লাস পাবা ফ্রিতে, একটা এক্সামও পেতে পারো। তোমরা শেয়ার করো না সবাই, তুমি ভাবো অন্য কেউ শেয়ার করবে না, তুমি তোমার শেয়ারটা করো। এত কম শেয়ার, আল্লাহ এত কম শেয়ার, এত কম শেয়ার কখনো হয় নাই। এই অ্যাডমিশন সিজনে তোমরা এক একটা পোলাপান হচ্ছে মানে শেয়ার করতে চাও না। আগের সিজনে ওরা 500-600 শেয়ার করতো, ওদেরকে ফ্রি ক্লাস দিয়েও মজা পাইতাম। তোমরা আসলে না 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 ফ্রি ক্লাস না, হবে না। আচ্ছা ওকে, তোমরা বলতেছো যে এটা কি হবে, এটা কি হবে। আচ্ছা খেয়াল করো, ক হবে বলতেছো, ক ক ক। দেখো শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সেম। তাহলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। কিন্তু যদি বলে ভাষা দিবস, রাষ্ট্রভাষা দিবস, পুরাতন রাষ্ট্রভাষা দিবস, সেটা হবে আবার 11 মার্চ। 52 সালের সময়টাতে এই 11 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় ভাষার জন্য অনেকে আন্দোলন শুরু করে, তো ওইটাকে বলা হতো রাষ্ট্রভাষা দিবস বা ভাষা দিবস। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বললে হবে 21শে ফেব্রুয়ারি, এবং শহীদ দিবসও বললে হবে 21শে ফেব্রুয়ারি। সো বুঝতেই পারতাছো যে কি পরিমাণে কনফিউশন এক একটা প্রশ্নতে। জিকে নিয়ে আসলে, জিকে তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে, তোমরা জিকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তোমাদেরকে এই ক্লাসটা দেখানোর এইটাই আমার কারণ, যে যারা যেখানেই পড়ছো মাথায় রাখবা, এই কনফিউশন দূর না করে পরীক্ষা হলে যাবে না। এটা তো শুরু, আন্তর্জাতিক জিকেতে কত কনফিউশন। এরপরে তোমরা উত্তর করো, জাতীয় শিক্ষক দিবস কবে, জাতীয় শিক্ষক দিবস কবে। 4টা অপশনই খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে পড়বা এই 4টা অপশন। জাতীয় শিক্ষক দিবস কবে, আমি একটু সরলাম, সবাই একটু উত্তর করো দেখি। এটা সবাই একটু চেষ্টা করো দেখি কারা কারা পারো, যে জাতীয় শিক্ষক দিবস কবে, জাতীয় শিক্ষক দিবসটা কবে দেখি কারা কারা পারো। জাতীয় শিক্ষক দিবস কবে দেখি কারা কারা পারো। কোর্সের ডিটেলস আমি ক্লাসের পর বলবো, এই ক্লাসটার পর কোর্সের ডিটেলস বলবো। যাদের মনে হয় যে না, যেহেতু ফ্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, যেহেতু জিকেতে ভালো করতেই হবে, তখন আর বসে থেকে লাভ নাই, তখন তোমরা অ্যাড হয়ে যেও। আর কোর্সে অ্যাড হওয়ার নাম্বার প্লাস হচ্ছে যে কোর্সে অ্যাড হওয়ার ডিটেলসটা কিন্তু কমেন্টেও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পড়তে পারো। ওকে, আমি একটু ক্যাপশনও যুক্ত করে দিই, কি বলো? ক্যাপশনেও কোর্সের ডিটেলসটা যুক্ত করে দিই। এই লাইভের ক্যাপশনে, তুমি লাইভের ক্যাপশনে যুক্ত করে দিলাম। তোমরা যদি দেখো, আমি লাইভের ক্যাপশনেও কোর্সের ডিটেলসটা যুক্ত করে দিই, যে এখানে এসে কোর্সের ডিটেলসটা যুক্ত করে দিই। দেখো এই যে, তোমরা যারা কোর্স সম্পর্কে জানতে চাও, এই লাইভের ক্যাপশনটা চেক করলে তোমরা পেয়ে যাবে। এই লাইভের ক্যাপশন চেক করলে তোমরা কোর্সের পুরো ডিটেল জেনে যাবা। তো তোমরা চাইলে এই ক্লাসের পর সেভ দিয়ে দিলাম, তোমরা চাইলে সেটা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে? লাইভের ক্যাপশন দিয়ে দিলাম। তো খেয়াল করো, এখানে জাতীয় শিক্ষক দিবস বলেছে এবং শুরুতে জাতীয় বলেছে, এই দুইটা বিষয় খেয়াল করবা, দুইটা কিওয়ার্ড খেয়াল করবা। আচ্ছা, এগুলো খেয়াল না করলে বিপদ, এইগুলা খেয়াল না করলে বিপদ। সবাই প্রায় ভুল উত্তর দিচ্ছ, সবাই প্রায় ভুল উত্তর দিচ্ছ বা সঠিক উত্তরও দিচ্ছ। আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ দেখো, খেয়াল করো। জাতীয় আন্তর্জাতিক, জাতীয় আন্তর্জাতিক কোনটা কি? যেই দিবসগুলো আমাদের দেশে পালন করা হয় সেটি আমাদের জাতীয় দিবস, যে দিবসটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড পালন করা হয় সেটা হবে আন্তর্জাতিক দিবস। যেমন শিক্ষক দিবস আমাদের দেশেও পালন করা হয়, আন্তর্জাতিক শিক্ষক দিবসও রয়েছে। তাহলে একটা জাতীয়, একটা আন্তর্জাতিক, জাতীয় আন্তর্জাতিক ব্যাপারটা খেয়াল করো, সুন্দর করে পুরো ব্যাপারটা তোমাদের ধরিয়ে দেই। দেখো, এটা হচ্ছে 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, শিক্ষা দিবস। এটা আবার আন্তর্জাতিক শিক্ষা দিবস।
এইটা আবার জাতীয় শিক্ষক দিবস, ঠিক আছে? এইটা আবার আন্তর্জাতিক শিক্ষক দিবস। এইবার পুরো বাক্যটা তোমরা সুন্দর করে পড়ো তো, দেখি তো। যেমন 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষা দিবস, শিক্ষক দিবস। সো এইখানে কি আর কোনো কনফিউশন থাকার কথা আছে? আমি পুরো ব্যাপারটা দিয়ে দিলাম, এখানে কোনো কিছু বাদ যায় নাই। তাহলে প্রশ্নতে খেয়াল করবা, শিক্ষক বলছে নাকি শিক্ষা বলছে, জাতীয় বলছে নাকি আন্তর্জাতিক বলছে, শিক্ষক বলছে নাকি শিক্ষা বলছে, জাতীয় বলছে নাকি আন্তর্জাতিক বলছে, এই দুটা ব্যাপার খেয়াল করবা। 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। পুরো কনফিউশন কি ক্লিয়ার কিনা? পুরো কনফিউশন কি ক্লিয়ার কিনা? সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা? পুরো ব্যাপারটা আমাকে জানাও। এইভাবে সুন্দর করে দেওয়া কিন্তু কোথাও নাই, কোনো বইয়ে নাই। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। পুরো ব্যাপার কি ক্লিয়ার কিনা বলো? কারা কারা ভুল করেছো মাথায় রেখো। জিকে তো শুরুমাত্র দিবস টিবস এগুলো মুখস্থ করতে অনেকে মাথা নষ্ট হয়ে যায়। আমি আমার পেট বেঁচে কি করি, জাতীয় এবং আন্তর্জাতিক মিলে 10টা করে 20টা দিবস দেই, ওইগুলো থেকে বারবার প্রশ্ন কমন পড়ে। তো তোমরা যারা পেট বেঁচে আছো তোমরা পেয়ে যাবা, এগুলো ফ্রিতে দিব না, ডেফিনেটলি ফ্রিতে দিব না। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে আমি একটা সিক্রেট সাজেশন দিব পেট বেঁচে শিক্ষার্থীদের জন্য শুধু। তো তোমরা হচ্ছে ওই পেট বেঁচে শিক্ষার্থীরা শেয়ার করেও না, কারণ হচ্ছে করলে ওদের নিজেরই লস। পেট বেঁচে শিক্ষার্থীরা নিজের শেয়ার করলে নিজে চান্স পাবে না, ওর বন্ধুরা চান্স পেয়ে যাবে। তাই তোমরা যারা পেট বেঁচে যুক্ত হও নাই হয়ে যেও, আমি ডিটেলসটা পরে বলবো, ক্যাপশন আছে, কমেন্টও আছে। পুরো ব্যাপার ক্লিয়ার, পুরো ব্যাপার ক্লিয়ার, পুরো ব্যাপার ক্লিয়ার, পুরো অল ক্লিয়ার। এইবার আমাদের 12 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করেন কোন দ্বীপে? এটা পরীক্ষা আসতে পারে, বিগত সালে এসেছে। নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করেন কোন দ্বীপে? ওনার নাম আমরা শুনেছি একটা বাক্য শুনতে গিয়ে, যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দিব। এটা কে বলেছেন? আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দিব। এটা কে বলেছেন? নেপোলিয়ন বোনাপার্ট। উক্তি থেকে প্রশ্ন আসে কিন্তু মাথায় রাখবা। তো নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে মৃত্যুবরণ করেন? এটা তোমাদের খুব সম্ভবত পারার কথা না, সে কারণেই আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা দিয়ে দিলাম। কর্সিকা দ্বীপ ভূমধ্যসাগর, যেখানে নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। সেন্ট এলবা দ্বীপ, এটাও ভূমধ্যসাগরে, যেখানে নেপোলিয়ন বোনাপার্টকে প্রথম নির্বাসনে পাঠানো হয়। তিনি ফরাসি বিপ্লবের শিশু বলা হয় তাকে। কেন বলা হয়, কী কারণে বলা হয়, এটা ফরাসি বিপ্লব পড়ানোর সময় আমি পেট বেঁচে বলবো। 3 নাম্বার সেন্ট হেলেনা দ্বীপ, এটা আটলান্টিকে, সেখানে নেপোলিয়নকে দ্বিতীয়বার নির্বাসিত করা হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সিসিলি একটা দ্বীপ আছে ভূমধ্যসাগরে, সেখানে হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস, জ্যামিতি যিনি আর্কিমিডিস, তার জন্ম। আরেকটা দ্বীপ আছে রোবেন দ্বীপ, আটলান্টিক মহাসাগরে, সেখানে কিন্তু নেলসন ম্যান্ডেলা জন্ম, মানে বন্দী হন। নেলসন ম্যান্ডেলা বন্দী হন, আমরা জানি 3 ডিকেটসের মতো তিনি সেখানে ছিলেন, বিভিন্ন বিষয় আছে। তো স্মৃতি বিচরিত যে কয়েকটা দ্বীপ রয়েছে সবগুলো জিকে যারা পড়ায় এবং যারা পড়ে এর মধ্যে 2টা বিষয় খেয়াল করবে, সব কিছু গোছানো আছে কিনা, সব কিছু একসাথে আছে কিনা, টেকনিকগুলো আছে কিনা। এখানে তোমার কিন্তু আমি সব বিষয়গুলো প্রোভাইড করে দিলাম, তোমার কিন্তু আর দ্বীপ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে কর্সিকা দ্বীপ জন্ম, সেন্ট এলবাতে প্রথম তাকে নির্বাসন, সেন্ট হেলেনাতে দ্বিতীয় নির্বাসন মৃত্যু। আর বাকি যে 2টা দ্বীপ আছে, এটাতে সিসিলি আছে, আর্কিমিডিস আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে রোবেন আছে। এখানে খুবই ইম্পর্টেন্ট, নেলসন ম্যান্ডেলাকে বন্দি করা হয়েছিল এখান থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। তো আমরা যদি একটু ম্যাপে দেখতে চাই, এইটাই হচ্ছে ভূমধ্যসাগর। এই মেডিটেরিয়ানিয়ান সি এর মধ্যে ইটালির পাশে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্সিকা দ্বীপ। এই কর্সিকা দ্বীপেই মূলত কিন্তু তোমার নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেছিলেন। এই কর্সিকা দ্বীপের পাশে এখানে ছোট্ট একটা দ্বীপ আছে, যদিও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে তাকে প্রথম নির্বাসন করা হয়। কোন দ্বীপটা দেখতে পাচ্ছ? এই দ্বীপটার নামে কিন্তু হচ্ছে এই দেখতে পাচ্ছ সেন্ট এলবা দ্বীপ। এই যে কর্সিকা দ্বীপের পাশেই সেন্ট এলবা দ্বীপ, একটু বড় করে দেখালাম। এই সেন্ট এলবা দ্বীপে তাকে প্রথম নির্বাসন করা হয় এবং তাকে দ্বিতীয় নির্বাসন করা হয় কিন্তু সেটা আটলান্টিকে, ভূমধ্যসাগরে না, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সেটা দেখতে পাচ্ছ যে সেন্ট হেলেনা দ্বীপ,
এদিকে হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর, এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এদিকে হচ্ছে আফ্রিকা, এই মাঝখানে আটলান্টিক মহাসাগরের এই জায়গাটাতে তাকে দ্বিতীয়বার নির্বাসন করা হয়। সো জিকে বুঝতে গিয়ে ম্যাপ যদি না বুঝো কোনটা কোথায় আছে, তাহলে তোমার এগুলো মুখস্থ হবেও না, বুঝবাও না। এখন অলরেডি তোমার মাথায় একটা ঘুরতেছে কিন্তু কর্সিকা দ্বীপটা কোথায় হইতে পারে, কোথায় ভূমধ্যসাগরটা, কোথায় সেন্ট হেলেনাটা, এইটা বুঝতে হলে এই স্লাইডগুলো যখন পেট বেছে দিয়ে দিব তোমাদের গ্রুপে একটু ভালো করে পর্যালোচনা করবা। এরপর আমরা একটা দ্বীপ দেখেছিলাম যে সিসিলি দ্বীপ, রোবেন দ্বীপ। সিসিলি দ্বীপটা আমি এখানে দেখতে পাবো, এই দেখতে পাচ্ছ মেডিটেরিয়ান সি এর মধ্যে এই যে হচ্ছে সিসিলি দ্বীপটা আছে, আর্কিমিডিস জন্ম করেছিলেন সিসিলি দ্বীপটা, এটা মেডিটেরিয়ান সি এর মধ্যে সিসিলি দ্বীপটা এখানে আছে। আর রোবেন দ্বীপটা আমরা দেখতে পাবো এই যে ক্যাপ টাউন থেকে একটু দূরে এই রোবেন দ্বীপটা। এই রোবেন দ্বীপে কিন্তু আবার কি হয়েছে, এই রোবেন দ্বীপে আবার কাকে বন্দি করা হয়েছে, রোবেন দ্বীপে কাকে বন্দি করা হয়েছে আমরা একটু যদি দেখি এখানে দেখতে পাবো তোমার নেলসন ম্যান্ডেলাকে। তো এই 5টা ব্যাপার একটু মাথায় রাখলে কিন্তু তোমাদের মনে থাকবে। আর এই পুরা তোমার কি বলে নেপোলিয়ন বোনাপার্টের জীবনের সাথে 3টা দ্বীপ যে জড়িত, এই 3টা দ্বীপ নিয়ে জানলে পুরো কনফিউশন ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না। এইবার 13 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ক্যাট, কালো বিড়াল। কালো বিড়াল কোন দেশের কমান্ডো বাহিনী, কোন দেশের একদম কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট। সো গোয়েন্দা সংস্থা বা কমান্ডো বাহিনী, গোয়েন্দা সংস্থা কমান্ডো বাহিনী থেকে প্রত্যেক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, তোমরা ভুল করো। আজকে আমরা একদম টেকনিকে কনফিউশন দূর করব, টেকনিকে শিখবো, যা তুমি কোথাও শিখো নাই, যা তুমি কোথাও জানো নাই, তা আজকে এই ক্লাসে জানবা। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? কালো বিড়াল, কালো বিড়াল। দেখি 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 কারা উত্তর করতে পারো, সবাই একটু চেষ্টা করো, সবাই একটু ট্রাই করে দেখো তো যে হয় কিনা। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? কালো বিড়াল কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? একটু কমেন্ট করে জানাও। দেখি 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 কারা পারো। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? একটু কমেন্ট করে জানাও। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত, 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 আমাদের শত্রু, আমাদের শত্রু ভারত। হাসিনা শ্বশুর বাড়ি লিখতেছে অনেকে। এক একজন এক এক নাম দিচ্ছ, এক একজন এক এক নাম দিচ্ছ, যে যাই নামই দাও তোমাদের উত্তরগুলো সঠিক। তো একটা বিষয় খেয়াল করবা, এখানে পুরো ব্যাপারটা দেখো। ব্ল্যাক দিয়ে 5টা প্রায় এরকম গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনী রয়েছে, সবগুলোর সাথেই ব্ল্যাক। যতবার পড়বা ততবার বলবা বই থেকে, এবং এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি কিভাবে মনে রাখবা? আমি আসি না, আমার নিজের তৈরি করা টেকনিক তোমাকে দিয়ে দিচ্ছি। ব্ল্যাক ডিসেম্বর, ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? পাকিস্তান। কিভাবে মনে রাখবা? শর্টকাট টেকনিকে। কাহিনী কি? 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান আমাদের কাছে গো হারান হেরেছে। ওইটাই তাদের জন্য কালো দিবস, ওইটাই তাদের জন্য কালো দিন। এর থেকে ব্ল্যাক ডিসেম্বর তাদের ইতিহাসে আর কখনো আসে নাই। তাহলে ব্ল্যাক ডিসেম্বর পাকিস্তানের জন্য একটা খুবই খুবই মর্মাহত দিন। 16 ডিসেম্বরে তারা খুবই খুবই মর্মাহত হয়েছে, খুবই খুবই তাদের একটা অংশকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো ওই 16 ডিসেম্বর যেহেতু, ডিসেম্বর মাসটা যেহেতু পাকিস্তানের জন্য কালো, তাদের জন্য অন্ধকার, তাদের জন্য ঘোর অমানিসা, তাহলে ব্ল্যাক ডিসেম্বর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। ক্লিয়ার? সেকেন্ডে মনে রাখবা। এরপর ব্ল্যাক সেপ্টেম্বর কোনটার জন্য ইম্পর্টেন্ট? তুমি দেখো, সহজে মনে রাখো, সেপ্টেম্বর মাস, আমি তোমাকে বলি, ফিলিস্তিন আর ইসরায়েলি ইস্যুটা তোমরা কম বেশি সবাই জানো। যখন এটা নিয়ে আমার বিস্তারিত পড়াবো, এই ইস্যুটা কবে তৈরি হয়েছে, কিভাবে এই জায়নিস্টরা এখানে আসলো, জায়গা তৈরি করলো, সামনে কি হচ্ছে, কোন থেকে প্রশ্ন আসবে, একটা গোটা ক্লাস হবে এটা নিয়ে। কিন্তু শর্টকাটে জানো, যখনই শর্টকাটে জানো, আমাদের সাথে মানে ফিলিস্তিনিদের সাথে প্যালেস্টাইনের যে ঝগড়া হয়, বিবাদ হয়, এই বিবাদগুলো মিটানো হয়েছে অসলো চুক্তি দ্বারা। কোন চুক্তি দ্বারা? অসলো চুক্তি দ্বারা। অসলো চুক্তি 1, অসলো চুক্তি 2। অসলো চুক্তি 1, অসলো চুক্তি 2 দ্বারা ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝখানে তোমার কি করা হয়?
অস্ত্র চুক্তি 1, অস্ত্র চুক্তি 2 দ্বারা ফিলিস্তিন আর প্যালেস্টাইনের মাঝখানে বিবাদটা মিটিয়ে দেওয়া হয়। তো এই অস্ত্র চুক্তি 1 হয় 1993 সালে 13 সেপ্টেম্বর। অস্ত্র চুক্তি 2 হয় 1995 সালে 28 সেপ্টেম্বর। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ চুক্তি যেটা ফিলিস্তিনকে জড়িত, সেটা হয় সেপ্টেম্বর মাসে। তাহলে ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? ফিলিস্তিনের। আমি এভাবে আমার মতো করে মনে রাখি, তুমি চাইলে আমার টেকনিকটা ফলো করতে পারো, যেহেতু আমি তোমার টিচার। ভাই আমি কি মনে রাখি ব্ল্যাক সেপ্টেম্বর মাসে দুটো অস্ত্র চুক্তি হয়, খুবই ইম্পর্টেন্ট। এই অস্ত্র চুক্তির জন্য ইয়াসির আরাফাত নোবেলও পেয়েছে, সেগুলো আমি আলোচনা করবো, এখন মুখ দিয়ে চলে আসতেছে, আমি বলি না এগুলো, এখন বলবো না। তো দুইটা অস্ত্র চুক্তি হয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো সেপ্টেম্বর মাসে 13 সেপ্টেম্বর 93, 28 সেপ্টেম্বর 95। তাই এই ব্ল্যাক সেপ্টেম্বর দিয়ে আমি ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থা মনে রাখতে পারি। এরপর ব্ল্যাক প্যান্থার। প্যান্থার মানে কি? বাঘ। ব্ল্যাক প্যান্থার, প্যান্থার মানে কি? বাঘ। এখন বাঘ যদি কালো হয় সেটা কি কেউ মেনে নেয়? ঠিক মেনে নেয়নি এই যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইতিহাস হচ্ছে কালোদের বা নিগ্রোদেরকে শোষণের ইতিহাস। যুক্তরাষ্ট্রের ইতিহাস এই কালোদের শোষণের ইতিহাস, তাদেরকে দাস বানানোর ইতিহাস, দাস প্রথার ইতিহাস। সেই প্রথাকে ভেঙে কিন্তু বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও হয়েছিলেন। তাই এই ব্ল্যাক প্যান্থার এই কালো বাঘ, এই কালোরা কিন্তু বাঘ হয়ে একটা সময় আন্দোলন করেছে, ব্ল্যাক লাইভস ম্যাটার তারা আন্দোলন করেছে। এই যুক্তরাষ্ট্রের যারা নিগ্রো রয়েছে তাদের যে একটা সংস্থা রয়েছে, যুক্তরাষ্ট্রের একটা সংস্থা রয়েছে, কাদের সংস্থা? নিগ্রোদের, সেটাকে বলা হয় ব্ল্যাক প্যান্থার। তুমি ব্ল্যাক প্যান্থার দিয়ে এইভাবে গল্পে গল্পে মনে রাখতে পারবা যে এটা যুক্তরাষ্ট্রের একটা নিগ্রোদের সংস্থা। ভেরি ইজি, তুমি আমার সাথে একটু মেক সেন্স করো, এটা আমার টেকনিক, আমি ভাই মনে রাখি, তুমি চাইলে আমারটা ফলো করতে পারো, নাও করতে পারো। আচ্ছা, ব্ল্যাক প্যান্থার, প্যান্থার মানে তো ভাগ। কারা ব্ল্যাক প্যান্থার? কারা? কোন প্যান্থাররা, কোন ব্ল্যাক প্যান্থারগুলো নির্যাতিত হয়েছিল? যুক্তরাষ্ট্রে নির্যাতিত হয়েছিল, তোমার ওইখানে দাস প্রথা ছিল, বাট তারা থাবা দিয়ে এখন কিন্তু একটা সংগঠনও করে ফেলছে তাদের নিজেদের জন্য। তো ব্ল্যাক প্যান্থার যুক্তরাষ্ট্রের। ব্ল্যাক ওয়াটার, এটাও যুক্তরাষ্ট্রের। ব্ল্যাক ওয়াটার মানে দূষিত পানি, যেটা খুবই খারাপ। দূষিত পানি, ব্ল্যাক ওয়াটার তুমি খাইতে পারবা না। কিভাবে মনে রাখবে? এটা যুক্তরাষ্ট্রের একটা ভাড়াটে গুন্ডা, যাকে আমি বলতে পারি। যুক্তরাষ্ট্রে আমাদের দেশে দেখো আর্মি রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, সামরিক বাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্রে অনেকগুলো এমন বাহিনী রয়েছে এগুলো রাষ্ট্রীয় না, এগুলো হচ্ছে নিজেরা বাহিনী তৈরি করেছে। হতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিলিটারি ফোর্সের যারা মিলিটেন্ট ছিল, তারা মিলিটারি থেকে বের হয়ে, আর্মি থেকে বের হয়ে নিজেরা একটা বড় ফোর্স গঠন করেছে। তো ওরা ভালো ভালো ট্রেনিং দেয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাজে ওরা ভাড়া দেয় ওদেরকে, ওরা নিজেদের সৈন্যদের ভাড়া দেয়। যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ বলি, ভিয়েতনাম যুদ্ধ বলি, বিভিন্ন ধরনের এখন শান্তিরক্ষী মিশনে কিন্তু যুক্তরাষ্ট্র ওগুলো ভাড়া করে, ওই বেসামরিক যে সংগঠনগুলো, ওরা গিয়ে একটা শান্তিপূর্ণ একটা জায়গায় কিন্তু ব্ল্যাক ওয়াটার মিশাই দেয়। ভাড়া করা গুন্ডারা গিয়ে ব্ল্যাক ওয়াটার মিশাইয়া ওই জায়গাটাকে দূষিত করে ফেলে। তাহলে ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক ওয়াটার আমরা মনে রাখতে পারি, এটা যুক্তরাষ্ট্রের। আর অবশেষে ব্ল্যাক ক্যাট, যেটা আজকের প্রশ্ন ছিল, মিউ। ভাই এটা ভেরি ইজি। ভারতের একটা বোম্বে আছে না, মুম্বাই বা বোম্বে, এই বোম্বে নাম শুনছো না? এই কালো বিড়ালটা হচ্ছে মূলত ভারতের এই বোম্বে জাতের বিড়াল। কালো বিড়াল মূলত ভারতের এই বোম্বে জাতের বিড়াল। আমার মনে হয় সেখান থেকে কি নামকরণ করে দিছে কিনা আমি জানি না। কালো বিড়াল হচ্ছে ভারতের মূলত এই বোম্বে জাতের বিড়াল, ওইখান থেকে কালো বিড়ালের উৎপত্তি হয়েছে। তাহলে ব্ল্যাক ক্যাট ভারতের, এটা মনে রাখতে কি আর কষ্ট হবে? তাহলে পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করবো, দেখবো কার কার হয়ে গিয়েছে, দেখি কে কে উত্তর করতে পারবা। দেখি পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? টেকনিকে কি মনে রাখতে পারবা? যদি এ থেকে 60% মনে রাখতে পারো টেকনিকের, বাকিটা মুখস্থ করতে পারো বই থেকে, তাহলে তোমার পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে টেকনিক কিন্তু আমাদের পেড গ্রুপে পড়ানো হবে। সো তোমরা যারা পেড গ্রুপ মিস করেছো, আসলেই দুর্ভাগিনী। পুরো ব্যাপারটা ক্লিয়ার? পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? মিউ কি ক্লিয়ার কিনা? হচ্ছে ব্ল্যাক হাউন্ড ফোর্স বানাবে হচ্ছে এনজেএল, ব্ল্যাক হাউন্ড, ঠিক আছে? ভাতের হোটেল বানাবা তোমরা, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? একটা কমেন্ট করো তো, তাইলেই বুঝবো আমি তোমরা আজকে ক্লাসটা ঠিক কতটুকু বুঝছো। ব্ল্যাক ডিসেম্বরটা, ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? দেখি, যদি পারো তাহলে তো বুঝবোই। ওকে, ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা? দেখি, ওকে,
ব্ল্যাক ডিসেম্বর সবাই লিখতেছো পাকিস্তান, মানে ভেরি ইজি, তোমরা পারছো। এইবার 14 নাম্বার প্রশ্ন, 50 টাকার নোটে কার স্বাক্ষর থাকবে? 50 টাকার নোটে কার স্বাক্ষর থাকবে এটা মাথায় রাখতে হবে। এইটাও প্রশ্ন আসতে পারে, তোমরা যেটা ভুল করতে পারো, 50 টাকার নোটে কার স্বাক্ষর থাকবে। এখন তোমরা যদি হাতে টাকা থাকে কারো কাছে, যদি বড় লোক হও তাহলে দেখে ফেলতে পারবা, আর না থাকলে ভাই কষ্ট করে একটু শিখে রাখো কোনটা কার স্বাক্ষর থাকবে। 50 টাকার নোটে কার স্বাক্ষর থাকবে দেখি তো, যারা আগে জেনে জানছো, আগে পারো, আগে থেকে দেখি, তাও তোমরা এখন উত্তর করতে পারো কিনা। যারা জানো তারাই উত্তর করতে পারবা না, আর যারা জানো না তারা তো দূরেই থাক। যারা জানো তারাই উত্তর করতে পারবা না, আর যারা জানো না তোমাদের কথা তো বাদ দিলাম। দেখি দেখি দেখি, দেখি 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 50 টাকার নোটে কার স্বাক্ষর থাকবে? তোমাদের অনেকেরই এটা ভুল হতে পারে, খেয়াল করো। আচ্ছা, খ দিচ্ছ, গভর্নর দিচ্ছ, কেউ অর্থ সচিব দিচ্ছ, কেউ আবার প্রধানমন্ত্রীও দিয়ে দিতে পারো, বাট পুরো ব্যাপারটা খেয়াল করো। 1 টাকা, 2 টাকা, 5 টাকা কয়েনও সেম। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যেগুলো প্রথম 3টা টাকা, প্রথম একদম ছোট ছোট 3টা টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই 3টা নোটগুলো হচ্ছে সরকারি নোট বলা হয়। তাহলে যদি আসে নিচের কোনটি সরকারি নোট? 1 টাকা। কোনটি সরকারি নোট? 2 টাকা। কোনটি সরকারি নোট? 3 টাকা। এই সরকারি নোট এগুলো সরকারের অর্থ মন্ত্রণালয় ইস্যু করে। এই অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব তাহলে এগুলো সাইন করবে, অর্থ সচিবের সাইন থাকবে। তাহলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা সরকারি নোট, এগুলো সরকারের অর্থ মন্ত্রণালয় ইস্যু করে, অর্থ সচিবের সাইন থাকবে। ঠিক আছে, এদের আইনসম্মত মুদ্রাও বলা হয়। মাথায় রাখবা কোনগুলো আইনসম্মত মুদ্রা? 1 টাকা, 2 টাকা, 5 টাকা। এরপরে 5 টাকার পরে কয় টাকা নোট আছে দেখো? 10, 20, 50, 100, 200, 500, 1000, এগুলাকে বলা হয় ব্যাংক নোট, যেগুলো বাংলাদেশ ব্যাংক ইস্যু করে, আর বাংলাদেশের ব্যাংকের গভর্নরদের সাইন থাকবে। ব্যাস, ইজি। মোট নোট হচ্ছে 10টা। তাহলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা হচ্ছে সরকারি নোট, এগুলোকে আইনসম্মত মুদ্রা বলা হয়, যেগুলো হচ্ছে সরকারের অর্থ সচিব সাইন করবে, অর্থ মন্ত্রণালয় ইস্যু করবে। আর 10 থেকে শুরু করে 1000 পর্যন্ত বাকিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাইন করবে। ব্যাস, ভেরি ইজি। এখানে ছিল 50 টাকা, 50 টাকা কে সাইন করবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাইন করবে। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি ছিল। তাহলে এটা সাইন করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উত্তর হচ্ছে ক সঠিক। ঠিক আছে, সো তোমরা যারা পেট বেঁচে আছে এগুলো স্লাইড দিয়ে দিব। প্লাস এই টাকা বা অর্থনৈতিক জায়গা থেকে যে প্রশ্ন আসতে পারে, এখানে 5টা প্রশ্ন আছে, এইখানে 5টা প্রশ্ন আছে, মোট 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন হচ্ছে আমি কি করব, স্লাইডটা দিয়ে দিলে পেট বেঁচে তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবা। এখান থেকে প্রশ্ন কমন পড়বে, প্রত্যেক বছর কমন পরেও আমি দেখছি। অর্থনীতি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি পেট বেঁচে দিয়ে দেবো, এখন আর দেখালাম না, পেট বেঁচে তোমাদের জন্য এগুলো থাকলো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? যারা এখনো রিয়েক্ট দাওনি, একটা রিয়েক্ট দিয়ে দাও। আর তোমরা যতজন আছো, তোমরা যদি একবার করে এটা লিখতে পারো আমার জন্য খুব ভালো হয়। কি লিখবা? @ মিলে ছোট হাতের HIGHLIGHT হাইলাইট দিয়ে দাও তো সবাই একটু। হাইলাইট আমি দেখতে চাই কারা কারা দিচ্ছ, প্রত্যেককে নামগুলো পড়বো। ওকে, দেখতে চাই কারা কারা দিচ্ছ, দেখি। @হাইলাইট, এইটা ছোট হাতে, সবগুলো মিলাই হবে একসাথে। @হাইলাইট দিয়ে দাও। ফাতেমা নূর দিয়েছো, রাসেল খান দিয়েছো, দেখি কারা কারা দিয়েছো। নিঝুম দিয়েছো, আর দেখি কারা? ফাতেমা, মোহনা, নিঝুম, বাকিরা কি দিবা না? সবাই একটু দিয়ে দাও, @হাইলাইট দিয়ে দাও। সুমাইয়া মিম তুমি দিয়েছো, বাট বানানটা ভুল করেছো। HIGHLIGHT, বানান ঠিক করে দাও। সুমাইয়া মিম বানানটা ঠিক করে দাও। কাকুলি দিয়েছো, কাউসার দিয়েছো, বানানটা ঠিক করে দিও। সুমাইয়া জাহান নিশু লিখছো ঠিকই, কিন্তু মাঝখানে গ্যাপ দিছো, @এর পরে গ্যাপ দিছো, গ্যাপ দেওয়া যাবে না। ফারিয়া আবার ঠিকভাবে লিখেছো, সবাই একটু লিখে দাও, @হাইলাইট লিখে দাও। গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দেওয়া কিন্তু যাবে না, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, বানানটা ঠিক রেখো। ওকে, তাহলে তোমরা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি লিখতেছো? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা লিখতেছো
সাকিয়া, সুমাইয়া, নুসরাত, তারপরে সুফিয়ার রহমান, শুভ্র, সবাই মোটামুটি দিচ্ছ, কিন্তু বাকিরা দিচ্ছ না। আসলে খুবই কষ্ট লাগলো। তোমাদের ফ্রেন্ডদেরকে একভাবে জানিয়ে দিলা, এটা ভালো হলো, লাস্টটাতে আসলে যুক্ত হলো সবাই। ওকে, আচ্ছা, আফরা দিয়েছ, জামিউল, বিল্লাল দিয়েছ। আচ্ছা দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে তোমাদের এটা বুঝতে হবে যে এই উপমহাদেশে গ্রিকদের বিতাড়িত করে আলেকজান্ডারের যে সেনাপতি ছিল সেলিউকাস, এই আলেকজান্ডার বা গ্রিকদের বিতাড়িত করে এই বংশগুলো প্রতিষ্ঠা শুরু হয়ে যায়। মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন, এই সিরিয়ালটায়। তো প্রথম বংশ হচ্ছে মৌর্য বংশ। তো ওই মৌর্য বংশ প্রতিষ্ঠা করে চন্দ্রগুপ্ত মৌর্য। তার নামে আবার গুপ্ত আছে, মনে হতে পারে সে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, বাট চন্দ্রগুপ্ত মৌর্য সে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এবং সে কার হেল্প নিয়ে প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে ওই চাণক্য বা কৌটিল্য। চাণক্য যার অপর নাম হচ্ছে আমরা বলতে পারি কৌটিল্য, ছদ্মনাম বা যাই হোক, কৌটিল্য। এই কৌটিল্য যিনি লিখেছিলেন একটা বই অর্থশাস্ত্র, চাণক্য নীতি, এই দুইটা বিষয় তার। এই চাণক্য বা কৌটিল্য তিনি খুবই মানে এই কূটনীতি সম্পর্কে খুব আইডিয়া ছিল। সেই চন্দ্রগুপ্তকে রাজ্য প্রতিষ্ঠা, রাজ্য বিস্তারের জন্য সবচেয়ে বেশি হেল্প করে এই চাণক্য বা কৌটিল্য। এগুলো নিয়ে আমরা জানবো, প্রাচীন বাংলার ইতিহাসটা সামনে পড়তেছি, আমাদের পেট বেঁচে জানবো, বাট এখানে বললাম না। তো এই চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছেন, দেখো কি বংশ, মৌর্য বংশ। আর প্রথম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠা করেছেন গুপ্ত বংশ। তাহলে এখানেও চন্দ্রগুপ্ত, এইখানেও চন্দ্রগুপ্ত। তো আমরা মূলত এই মৌর্য দেখেই বলবো এটা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তও রয়েছে, যাই হোক। তো এই প্রথম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠা করেছেন হচ্ছে কি গুপ্ত বংশ, যেটা ভারতীয় বংশের মধ্যে সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়। ওই সময় সাহিত্য, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে ভারতের সবচেয়ে বেশি তোমার পরিস্ফুটিত হয়, সবচেয়ে বেশি প্রসারিত হয়। তাই এইসব গুপ্ত বংশকে প্রাচীন বিভিন্ন বংশগুলোর মধ্যে সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা, আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এগুলো কনফিউজ হয়ে যাবে না। বাংলাকে দোজখপুর নিয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলেছেন কে? এটা উত্তর করো। বাংলাকে দোজখপুর নিয়ামত, আমার পেট বেঁচে যারা আছে তোমরা অবশ্যই পারবা, সেখানে ক্লাসটা করেছো, দেখতে চাই এই টাকাটা উত্তর করতে পারো। বাংলাকে দোজখপূর্ণ নিয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলেছেন কে? দেখি দেখি কারা উত্তর করতে পারো। ভাইয়া আমার নাম পড়েন না, আইলাতুল জান্নাত তোমার নাম পড়লাম, ভাইয়া নাম পড়লাম তোমার, সমস্যা নাই, তোমার নামটা পড়লাম। হ্যাঁ, ইবনে বতুতা বলতেছো। তো একটা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে দোজখপূর্ণ নিয়ামত, এটার বাংলা হচ্ছে ধন সম্পদপূর্ণ নিয়ামত। এর মানে হচ্ছে ইবনে বতুতা এটা বলেছিলেন বাংলাকে। তিনি বাংলায় এসে দেখেছিলেন প্রচুর পরিমাণে বাংলায় সম্পদ রয়েছে, প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে যেগুলো ব্যবহার করার মতো, কিন্তু আবহাওয়াটা আবার ভালো না, আবহাওয়াটা একটু খারাপ দেখেছিলেন। তাই একদিকে সম্পদ দেখে তিনি বলেছিলেন যে ধন সম্পদপূর্ণ বা নিয়ামত, কিন্তু আবহাওয়া দেখে আবার তার মন খারাপ হয়েছে, তিনি আবার নরক বা দোজখ বলেছেন। তাহলে পজিটিভলি নেগেটিভ বা নেগেটিভলি পজিটিভ দুইটাই বলেছেন এই ইবনে বতুতা। ঠিক আছে, এটাকে বলা হয় অক্সিমরন, ইংলিশে বলা হয় এটাকে অক্সিমরন, অক্সিমরন বা অক্সিমরন। অক্সিমরন মানে হচ্ছে পজিটিভলি নেগেটিভ কিছু বলা। যে ছেলেটা মানে জিকে পড়ায় ভালো কিন্তু বেশি বেশি শেয়ার করার কথা বলে, তো একদিকে পড়ায় ভালো শেয়ার করার কথা বলে অনেক। এখন শেয়ার করার কথা কেন বলি, কারণ শেয়ার না করলে পোলাপান আসবে না, জমবে না, এবং ক্লাসটা জমজমাট হবে না, আমারও ভালো লাগবে না। বাট পেইড গ্রুপে কিন্তু শেয়ার করো, মেনশন করে বলা হয় না, সেখানে শুধু ক্লাস হয়। পেইড গ্রুপে তোমরা এটা একটু কাইন্ডলি বলো, পেইড গ্রুপে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, সেখানে কি শেয়ার করো মেনশন করে বলা হয় নাকি শুধু ক্লাস হয় আর বোঝানো হয় ঠান্ডা মাথায়, সেটা বলো তো। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লাসগুলো কেমন লাগে পেইড গ্রুপের। তো যারা ফ্রি ক্লাস করতেছে তারা একটু বুঝবে যে আসলে পেইড গ্রুপে কেমন পড়ানো হয়, ওরা তো বুঝতেছে না, ওরা ভাবতেছে এই খেলাই খেলা, এই রং না, আরও রং পেইড গ্রুপে আছে। সো অক্সিমরন মানে কোনো কিছু নেগেটিভলি পজিটিভলি নেগেটিভ বলাকে অক্সিমরন বলা হয়, এই কথাটা বলেছিলেন। তো এইখানে কনফিউশনটা তৈরি হয় আরেকটা শব্দ অ্যাড করলে, সেটা হচ্ছে জান্নাতাবাদ। এই জান্নাতাবাদ শব্দটা প্লাস এখানে এই ধন সম্পদপূর্ণ একই টাইপের একটা কমেন্ট হয়ে যায়। এই জান্নাতাবাদ বলেছিলেন আবার সম্রাট হুমায়ুন। এই সম্রাট হুমায়ুন আবার বাংলাকে জান্নাতাবাদ বলেছিলেন। এই সম্রাট হুমায়ুন আবার বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য দেখে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি কিন্তু জান্নাতাবাদ বলেছিলেন সম্রাট হুমায়ুন।
আর দোজকপুর নিয়ামত বলেছিলেন ইবনে বতুতা। এই দুইটা ব্যাপার খেয়াল করবা। এখন তোমার যারা সম্রাট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সুন্দর ক্লাস হবে আমাদের পেইড গ্রুপে, সো এগুলো একটু মাথায় রেখো। ওই যে তোমরা কিন্তু কমেন্ট করতেছো খুব সুন্দর, দেখছো কারা কারা দেখছো? ওকে ওকে, অনেক ভালো ক্লাস হয়, থ্যাংক ইউ। তোমাদের যারা কমেন্ট করছে আমি নামগুলো একটু দেখতেছি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। এর পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ প্রথম শহীদ হয়? এটা আসলে বারবার পরীক্ষা আসে, সবাই ভুল করে। এক এক বই এক এক রকম আছে, বই খুলে দেখবা, একাধিক বই না পড়লে তো বুঝবা না। একটা বই পড়লে হয়তো ভুলটাই পড়ে চলে যাবে। একাধিক বই পড়তে আমি এই জন্য বলি, বিশেষ করে যে কোনো জিকের। আমার জিকে পেড গ্রুপে যুক্ত হতে হবে এরকম কথা নেই, যারটা ভালো লাগে যুক্ত হয়ে যেও, লস নাই। কোনো না কোনো কিছু শিখবা, 1-2 মার্কস বেশি কনফার্ম করতে পারবা যে কোনো জিকে ব্যাচে যুক্ত হলে, লস নাই। তো মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ প্রথম শহীদ হয় এটা নিয়ে আসলে অনেক কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে আর নো মোর কনফিউশন। খেয়াল করো, 18 এপ্রিল আর 8 এপ্রিল, 18 এপ্রিল 8 এপ্রিল এই দুইটা বিষয় নিয়ে একটা বিষয় রয়েছে। তো আমরা যদি সেটা জেনে ফেলি আমাদের মাঝখানে কিন্তু আর কোনো কনফিউশনটা হবে না, ঠিক আছে? 18 এপ্রিল আর হচ্ছে 8 এপ্রিল, কোন কোন এপ্রিল? 18 এপ্রিল আর হচ্ছে 8 এপ্রিল, দুইটা বিষয় আছে, আমরা সেগুলো জানবো এখন। জানলেই কিন্তু আমাদের আর কোনো কনফিউশন নয়াকার রশ্মি নাই। 8 এপ্রিল কে মারা গেছে? 71-এর। 18 এপ্রিল কে মারা গেছে? এই দুইটা নিয়ে সমস্যা। তো সরকারি গ্যাজেট অনুযায়ী, সরকারি হিসাব মতে, সরকারের ওয়েবসাইট অনুযায়ী লিগ্যালি 8 এপ্রিল যিনি মারা গিয়েছেন সেটা হচ্ছে আমাদের প্রথম কেউ মারা যায় কিসের মধ্যে থেকে, যারা কিনা তোমার এই বীরশ্রেষ্ঠ ছিলেন, 7 জন বীরশ্রেষ্ঠের একজনকে মারা যায়, ঠিক আছে? তো আমরা এগুলোই দেখব এখন, এগুলোই দেখবো ইনশাল্লাহ। তো তুমি দেখো একটা বিষয় খেয়াল করো একটু সবাই। আচ্ছা, তোমাদেরকে আমি পুরো ব্যাপারটা একটু এখনই ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি, যেটা নিয়ে এতদিন সবাই প্রায় কনফিউশন থাকে, বিভিন্ন চাকরি পরীক্ষা অনেকে ভুল করে। এখন মুন্সি আব্দুর রব যে দেখতে পাচ্ছ, যার সমাধি রাঙামাটিতে রয়েছে, এবং মোস্তফা কামাল দেখতে পাচ্ছ যার সমাধি ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে, ইনি মারা যান 8 এপ্রিল, ইনি মারা যান 18 এপ্রিল। তাহলে বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম মারা যায় কে? এই মুন্সি আব্দুর রউফ। তো ভাই এটা তো ক্লিয়ার, আমাদের তো কোনো কনফিউশন হচ্ছে না। কনফিউশন তো আমি দূর করে দিছি, দেখে না হচ্ছে না, বই খুলো, সেখানে লেখা উঠবে বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম কে মারা যায়, সেখানে দেখবা বইয়ে উত্তর আছে এই মোস্তফা কামাল। কিন্তু সরকারি হিসাব মতো গ্যাজেটেড হচ্ছে এই 8 এপ্রিল মারা যান এই ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ মারা যান। এবং সর্বশেষ মারা যান কে, এটা কিন্তু ক নাম্বার উত্তর। সর্বশেষ মারা যান কে? যিনি 14 ডিসেম্বর মারা যান, 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ তার সমাধি আছে, 14 ডিসেম্বর মারা যান। 14 ডিসেম্বর মারা যান কে? এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এটাও আসতে পারে। এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ওনার একটা বিশেষত্ব হচ্ছে তিনি হচ্ছেন একটা পাকিস্তানের বিমান চুরি করে আমাদের দেশে নিয়ে আসছিলেন, T-33 সিরিজের একটা বিমান, তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। তার কবরটা অন্য দেশে ছিল, বাংলাদেশে আনা হয় পরে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ। তো এইখানে তোমাদের বই যদি থাকে কোনোভাবে সিপাহী মোস্তফা কামাল, তুমি মাথায় রাখবা ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, এটা হবে। সো নো মোর কনফিউশন, কোনো কনফিউশন থাকার দরকার নেই, আমি তোমাদেরকে দূর করে দিলাম। যদি কোনো বইয়ে ভুল পাও আমাকে একটু জানাইও, সেটা আমি তোমাদেরকে দেখবা, ভুল পাবা অবশ্যই, বইয়ে ভুল আছে, বিভিন্ন জায়গায় আছে। পরের প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত? এটা নিয়েও কনফিউশন। ভাই 2016 সালের পরে কোনো গেজেট এখনও পাস হয় নাই সরকারি হিসাব মতে, এখনও এটা আপডেট করা হয় নাই, সরকারি ওয়েবসাইটে এখনও আছে 1,47,570। তাই পরীক্ষায় যদি আসে, অপশন যদি থাকে কোনোভাবে, দেখো 1,47,570 এটা দিবা, আর অপশন এটা না থাকলে তখন 1,47,610 দিবা তখন। বাট এটা থাকলে এটাই হবে, এখন যেহেতু আপডেটেড হয় নাই, ক্লিয়ার, এটা নিয়ে কথা বলার নাই। ভার্চু ইজ নলেজ কার উক্তি? ভার্চু ইজ নলেজ, এটা আসলে বিরাট কনফিউশন। আমার পেট বেঁচে শিক্ষার্থী, একটা শিক্ষার্থী এটা পারবে, কারণ এইটা আমি কনফিউশন দূর করিয়েছি। সো এরকম প্রচুর কনফিউশন আছে ভাই, এই উক্তি নিয়ে, দিবস নিয়ে, বিখ্যাত ব্যক্তি নিয়ে, কে আগে মারা গেছে, কোন দিবসটা আগে কি স্বীকৃতি পাইছে। জিকেতে পেট বেঁচে যুক্ত হতে হয়, এই জন্যই তোমরা যারা যুক্ত হওনি
তোমরা এগুলো মিস করবা, আর 2 দিন পর তো ফ্রি ক্লাস অফ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এগুলো মিস করবা, এক্সামও পাচ্ছ না, উইকলি টেস্ট পাচ্ছ না, তোমরা এটা মিস করবা। আমাদের জিকে ব্যাচের ক্লাস, এক্সাম এগুলো এখনও প্রায় শুরু হয়নি, একটা ক্লাস হয়েছে পূর্ণাঙ্গ। এখনও যদি যখন ক্লাসটা দেখে থাকো যুক্ত হও, তুমি কিছুই মিস করো না, প্রত্যেকটা লাইভের পর ক্লাস রেকর্ডেড থাকে, তুমি কভার করে ফেলতে পারবা। ভার্চু ইজ নলেজ কে বলেছে? ভার্চু ইজ নলেজ কে বলেছে? দেখি ভার্চু ইজ নলেজ কে বলেছে, উত্তর করো। ভার্চু ইজ নলেজ কে বলেছে? ওকে, ভার্চু ইজ নলেজ কে বলেছে? ওকে, তোমরা বলতেছো যে সক্রেটিস, নট সরকেটিস। ভাই একটা বিষয় খেয়াল করো, এই সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো, প্লেটোর শিষ্য ছিল এরিস্টটল, এরিস্টটলের শিষ্য ছিল আলেকজান্ডার। মানে সক্রেটিস প্লেটোর শিক্ষক, প্লেটো আবার এরিস্টটলের শিক্ষক, এরিস্টটল আবার আলেকজান্ডার শিক্ষক। সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। এটা তো ক্লিয়ার। তো এই যে সক্রেটিস, যিনি কিনা সবচেয়ে অনেক কিছু আছে এই সম্পর্কে বললাম না, পেট বেঁচে বলে ফেলেছি, তাই এখানে বললাম না। যাকে বলা হয় জ্ঞানের পিতা, সর্বজ্ঞানের জ্ঞানী, আরও অনেক বিষয় আছে, এদের ডিটেলসটা বললাম না, যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওইটা বললাম না, বাট কনফিউশনটা দূর করাই। এই সক্রেটিস এই কথাটা বলছে, ভার্চু ইজ নলেজ। সক্রেটিস বলে গেছে ভার্চু ইজ নলেজ, কোনো কনফিউশন নাই। তো তার শিষ্য আইসা তার এই উক্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করছে, একটু খেলা করছে, একটু ছিনিমিনি খেলছে। তো এই সক্রেটিসের উক্তিটা নিয়ে তার শিষ্য 2টা কাজ করছে। এক নাম্বার কাজ সে করছে কি, এটাকে উল্টাই দিছে। ভার্চু ইজ নলেজ মানে সদ্গুণই জ্ঞান, এটাকে উল্টায় সে বলছে নলেজ ইজ ভার্চু, জ্ঞানই পুণ্য। সে কি বলছে? 1 নাম্বার কাজ করছে কে? নলেজ ইজ ভার্চু। তো প্লেটো আইসা নাম্বার 1 কাজ করলো, সে তার গুরুর উক্তিটাকে উল্টায় বললো যে গুরু আপনি এটা বলছেন, আমি উল্টায় বললো একই হয়। সে আইসা আরেকটা কাজও করলো যে গুরু আপনারটা উল্টায় ফেলছি, তবা 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 তবা, আমার মাফ করে দেন। আপনারও ঠিকই আছে, বাট এর সাথে একটু একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি, ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন, এডুকেশন ইজ দ্য মেইন থিং টু acquire ভার্চু। সে আইসা একবার উল্টাইছে, আর দ্বিতীয়বার বলছে না গুরু আপনার ঠিক আছে, কিন্তু আপনি এটা বলেন নাই যে ভার্চু ইজ নলেজ ঠিক আছে, কিন্তু সেই ভার্চুটা আমরা কিভাবে অর্জন করতে পারি শিক্ষার মধ্য দিয়ে, সেটাকে একটু টাইনা বড় করছে, গুরুটার বাকনামি করে একটু সে বড় করছে। নলেজ ইজ ভার্চু, বাট ঠিক আছে, ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু acquire ভার্চু। এই 2টা উক্তি প্লেটোর, আর এই উক্তিটা হচ্ছে সক্রেটিসের। ক্লিয়ার? সো এটা নিয়ে আর কনফিউশনে পড়া যাবে না, ঠিক আছে? তো এখানে আরো অনেক বিষয় ছিল, পেইড গ্রুপে এগুলো আমরা আলোচনা করেছি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, বাট এখানের একটা অংশ, কিঞ্চিত অংশ আমরা এখানে প্রদর্শন করলাম মাত্র, ঠিক আছে? ওকে 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 ওকে, ডান 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 ডান। ওকে এটা ডান, ওকে এটা ডান, ওকে এটা ডান। তাহলে এটা কি ডান? তোমরা তাহলে পরের প্রশ্ন উত্তর করো। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা? একটু উত্তর করো দেখি। কনফিউশন কি ক্লিয়ার? কনফিউশন কি ক্লিয়ার? ডান। অনেক বিষয় আছে যেগুলো আসলে কি বিভিন্ন বইয়েও নাই, তুমি এই উক্তিগুলো তোমার বই পড়তে যাও, দেখবে এই উক্তিগুলোই নাই তোমার বইয়ে। বিশ্বাস করো, তোমার বইটা খুইলো, প্রাচীন বাংলার ইতিহাস খুইলো, গ্রিক দার্শনিক খুইলো, অনেক জায়গায় তুমি উক্তিগুলোই পাবা না। এই 3টা উক্তি তুমি পাবা না বইয়ে। যারা যারা না পাবা তারা অবশ্যই কোর্সে অ্যাড হয়ে যাও, কারণ উক্তিগুলোই সেখানে নাই। তো তুমি তাহলে তো অনেক কিছু মিস করলা। ডান 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 ডান। ওকে, কাচ্চি কিভাবে দিবেন? বিকাশে দিয়ে দেবো, সমস্যা নাই, যেমনি চাও এমনি দিব, বিকাশে দিব, সমস্যা নাই। তোমরা আজকে যেই পরিমাণে ধোকা খাচ্ছ আর যেই পরিমাণে হ্যাঁ বলছো, ঠিকই বলছো, পেট ভরে নাই তোমাদের এখনো, তাই না? খুব কষ্ট লাগে। অনেক জায়গায় উক্তি নাই, অনেক জায়গায় উক্তি আছে। সো আচ্ছা, আচ্ছা দেখো, এখানে বলছে অর্থনৈতিক জোট। যদি বলা হয় অর্থনৈতিক জোট, তখন হবে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন,
আর যদি বলা হয় যে বাণিজ্যিক জোট, তখন হবে আবার WTO। বাণিজ্যিক বলে WTO, অর্থনৈতিক বলে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই দুইটার এখানে আছে, পুরো কিছু কথাবার্তা বলা আছে যেগুলো নিয়ে পেইড ব্যাচে ক্লাস হবে, তাই এগুলো কথা বললাম না আজকে। সত্যি 1 ঘন্টা 33 মিনিট হয়ে গেছে, সো অনেকটা টাইম আমরা কিল করেছি। তো তোমরা ব্যাপারটা বুঝছো। তো একটা কথাই বলবো, তোমরা যদি আজকের মধ্যে ভর্তি হও, এটা আমি বাদ দিলাম, আজ কতই সেপ্টেম্বর, আমি তোমাদেরকে বলতে চাই, আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর। আজ কটা বাজে? 10টা না, এই 12ই সেপ্টেম্বর মানে আগামীকাল রাত 9টায় আমাদের পেইড ব্যাচের মূলত বলতে গেলে 2 নাম্বার লেকচার কমপ্লিট হবে। 1 নাম্বার লেকচারটাও সুন্দর করে পেইড ব্যাচে সাজানো আছে। তাই যারা যুক্ত হতে চাও, কেন যুক্ত হতে হবে আশা করি বুঝে গিয়েছো, এগুলো নিয়ে আর কোনো কথা বলার নাই। তো একটা কথাই বলবো, আমার সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচে অলরেডি 2000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এখনও ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্ট সামনে থাকবে না, কারণ সামনে শুধু ঢাবি জিকের জন্য আলাদা পেমেন্ট নেওয়া হবে, এক্সাম ব্যাচের জন্য আলাদা পেমেন্ট নেওয়া হবে, নতুন যারা যুক্ত হবা অনেক কিছু মিস করবা। সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে এই একটা কোর্সে। সকল এইচএসসি 24, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য এই কোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সব পাচ্ছ এই জিকে ব্যাচে। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো লাইভ হয়, লাইভের পরে এক্সামগুলো ক্লাসগুলো সুন্দর করে পিন করে সাজানো থাকে। কেউ হয়তো অন্য জায়গায় একই টাইমে ক্লাস থাকে, তুমি যতদিন এই কোর্সে আসো ততদিন ওই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি মিস হয়ে গেলে করতে পারবে, যতবার খুশি রিভিশন দিতে পারবা, যেটা অফলাইনে সম্ভব না। হয়তো অফলাইনে বিভিন্ন জায়গায় অ্যাড হয়েছে, হয়তো অনলাইনে বিভিন্ন পেইড গ্রুপে অ্যাড হয়েছে। যদি কখনো মনে হয় যে জিকেটা বুঝতেছো না, এই 2000 শিক্ষার্থী কালকে হয়ে যাবে 2100, শীঘ্রই 3000 হয়ে যাবে। 3000 হয়ে গেলে আমাদের ভর্তি একদম অফ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা মিস করো না। এইটা আমার বিকাশ বা নগদ পার্সোনাল নাম্বার। তোমার নিজের নাম্বার থেকে পাঠালে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা 1450 টাকা। সেন্ড মানি বা ক্যাশ ইন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটা নক দিবা, নক দিয়ে আমাকে লাস্ট 3টা ডিজিট জানাই দিবা যে নাম্বার থেকে টাকা পাঠাবো, আমি তোমাকে অ্যাড করে দিব। অথবা যদি আরো বিস্তারিত জানতে চাও, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো, নাবিল ভাই জিকে দিয়ে সেভ করো নাম্বারটা আগে। নাম্বারটা সেভ করো, নাম্বারটা আমার এই লাইভের ক্যাপশনে আছে, সো এটা সেভ করো। আর যারা ইউটিউব থেকে আমার ক্লাসটা দেখতেছো, যখনই দেখতেছো এই যে লাইভ ক্লাসগুলো হয়, বিভিন্ন ক্লাসের আপডেট হয়, সবার আগে কিন্তু আমার ফেসবুক পেজে হয়। আর আমার ফেসবুক পেজে অনেকে যুক্ত নাই, এখনই যারা যুক্ত নাই ফলো দিয়ে দাও। GKU2 এটা আমার ফেসবুক পেজ, GKU2 নাবিলস জিকে, GKU2 সার্চ দিয়ে ফেসবুকে এটা ফলো দিয়ে দাও এখনই। তোমরা তাহলে এখানে সকল ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো আগে পাবা, ঠিক আছে? এই লাইভ ক্লাসগুলো পেতে কিন্তু GKU2 ফলো দিয়ে দিও তোমরা। আমি যদি এখানে যাই, তোমরা দেখবা GKU2টা এখানে পাবা। এই যে GKU2 এটা আমার পেজ, দেখতেই পাচ্ছ এটা আমার পেজ। তোমরা এখানে যারা ফলো দাওনি, ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো, একজনও মিস করো না, এই পেজটা ফলো দিয়ে দাও যাতে সকল ক্লাস তুমি আগে পাও। এই যে আমার পেজ GKU2, শীঘ্রই 2 লক্ষ ফলোয়ারের মাইল ফলক আমরা পূর্ণ করবো ইনশাল্লাহ। 2 লক্ষ ফলোয়ার হবে নাবিলস জিকে, GKU2। তো এটা লিখে তুমি সার্চ দাও ফেসবুকে। যারা ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দাও। দিয়ে এইখানে এসে দেখবা 2টা ভিডিও আছে যে গত বছর আমার কোর্স থেকে এই ফিচার্ড অংশে, এই ফিচার্ড অংশে আসলে দেখবা 2টা ভিডিও আমি পিন করে রাখছি, 2টা না 3টা জিনিস পিন করে রাখছি। গত বছর আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমেন্ট করেছে এগুলাকে দেখবা আমার পেজে এসে, তারপর কোর্সে ভর্তি হবা। কারা কারা চান্স পেয়েছে আমার কোর্স থেকে ওদের এগুলো দেখলে বুঝবা। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা এখনো জানো না যে আমার ক্লাসগুলো কোথা থেকে ডাউনলোড করা যায়, আগের ক্লাসগুলো কোথায় পাবা। তোমরা সবাই এটা আমার ইউটিউব চ্যানেল, এই নাবিল হাসান অফিসিয়াল, এটা তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো, যাতে করে সকল আগের ক্লাসগুলো পাও, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড পাও। এই যে দেখো আগের জিকে ক্লাসগুলো এখানে আছে, জিকে ক্লাস 4, জিকে ক্লাস 1, তারপর দেখতে পাচ্ছ এই জিকে ক্লাস বাংলাদেশ পরিচিতির উপর ক্লাস নিয়েছি, এটা অনেক আগে, এটাও মিস করো না। সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে, কী কী থাকবে, সাধারণ জ্ঞানের বিগত সালের প্রশ্ন সলভ করেছি, বাংলা ক্লাসে নিয়েছিলাম এক সময়। আমার সাধারণ জ্ঞান ক্লাস আমাদের 2 নম্বরও এখানে আছে, সকল ক্লাস তুমি এখানে পেয়ে যাবা। বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে এখানে, সাম্প্রতিক জিকে বিভিন্ন ক্লাস, বিভিন্ন জিনিসগুলো আছে। তো নাবিল হাসান অফিসিয়ালটা সাবস্ক্রাইব করে দিতে পারো। এইটাও 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কবে যে একটা বাটন পাবো জানি না, যাই হোক। তো এইটাই কথা, তোমরা যারা পেইড ব্যাচ মিস করতে না চাও আজকে যোগাযোগ করো, কারণ আজ রাত 9টায়, আগামীকাল রাত 9টায় কিন্তু আমাদের লাইভ ক্লাস আছে। যখনই যুক্ত হবা, যদি একটু লেটও করে ফেলো, লেট করো ভিডিওটা দেখো, তোমাদের জন্য ডিসকাউন্টটা থাকবে। বাট যুক্ত হয়ে যাও, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাকে পাবা 01737767421।
ঠিক আছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে আমরা 3টা সাইকেলে ক্লাস করবো, সবগুলো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাইকেলে সম্পূর্ণ হবে, ভেরি ক্লিয়ার আছে। তুমি অ্যাডমিশন টাইমে এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ আলাদা কিনতে 1000 টাকা লাগে, 1000 টাকা লাগে, যারা যুক্ত হয়ে গেছে তারা তো এটা পাবাই। তোমার দেখো এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচও পাচ্ছ এই কোর্সে, আর কোনো কোর্স কিনতে হবে না, জিকের জন্য আর কোনো টেনশন নিতে হবে না। জিকেতে ভালো করতে চাইলে 90% 95% মার্কস পেতে চাইলে এই কোর্সটা তোমার জন্য। আর কথা বলবো না, এতটুকুই। দেখা হবে পরবর্তী ক্লাস আগামীকাল রাত 9টায় পেইড গ্রুপে লাইভ ক্লাসে। যারা পেইড ব্যাচের আসো তোমরা যুক্ত হয়ে যাবো, আগামীকাল রাত 9টায় আমাদের ক্লাসটা হবে ইনশাআল্লাহ। 5 বাংলা ইতিহাসের পুরো টপিকটা কভার হবে। যারা অ্যাড হতে চাও ভাই আজকে দিনের মধ্যেই হয়ে যাও, আগামীকাল দিনের মধ্যে হয়ে যাও। লাইভ ক্লাস যাতে মিস না করো, ডিসকাউন্ট যাতে মিস না করো। তো আজকে ক্লাসটা কেমন লাগলো একটু জানিয়ে দাও। এতটুকু এসে যদি ভালো লেগে থাকে একটা রিয়েক্ট করে দিও, একটা শেয়ার করে দিও আইডিতে। আর আমার জন্য দোয়া করো যাতে সুস্থ হই, আর শীঘ্রই তোমাদের হচ্ছে স্টুডিওটা অন্য জায়গায় সেট আপ করবো যাতে ভালো একটা সার্ভিস দিতে পারি। আর শীঘ্রই আমার জিকের জন্য অনেকে বই পড়ো, অনেকে হচ্ছে যে বই পড়ে ভাইয়া বই পড়ে কিন্তু এমসিকিউ সলভ করতে পারি না, এমসিকিউ এক্সাম দিতে পারি না ভাইয়া, পর্যাপ্ত এমসিকিউ নাই বইয়ে, সাম্প্রতিকের এমসিকিউ নাই। তো সেক্ষেত্রে শীঘ্রই এই নাম্বার যোগাযোগ করলেই তোমরা, আমি আমার যে মডেল টেস্ট বইটা আসবে সামনে ইনশাল্লাহ, জিকের এমসিকিউর মডেল টেস্ট বই, টপিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করতে পারবা, এক্সাম দিতে পারবা, র্যান্ডম মডেল টেস্ট দিতে পারবা, নিজেকে যাচাই করতে পারবা, ইম্পর্টেন্ট টপিকগুলো পাবা। সো এরকম একটা মডেল টেস্টকে তোমরা চাও কিনা জানাও, সেটা শীঘ্রই আসবে। সো আমার এই পেজে চোখ রাখবা, ইউটিউবে চোখ রাখবা, শীঘ্রই আসলে তোমরা সবার আগে অর্ডার করে এটা নিয়ে নিবা, যাতে করে তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো, ওইখান থেকে কমন পড়বে প্রচুর এমসিকিউ। তোমরা কি এটা কালেক্ট করবা কিনা? যারা একাধিক ফ্রেন্ড একসাথে অ্যাড হবা তোমাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে। আর যাদের আর্থিক সমস্যা ভাইয়া সত্য কথা বলবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার জন্য আরেকটু ডিসকাউন্ট আমি করে দিব, কোনো সমস্যা নেই, আমি আসি। একাধিক ফ্রেন্ড অ্যাড হলে বিরাট ডিসকাউন্ট পাবা, 2জন 3জন ফ্রেন্ড অ্যাড হলে সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেভ করে নাবিল স্যার জিকে দিয়ে তোমরা নক দিতে পারো। কেউ মিস করো না, নাহলে তুমি এই র্যান্ডমলি সবাই লাইভ ক্লাস করবা, এই একদিন 2 দিন ক্লাস করবা, এই বিভিন্ন টপিক, একই টপিক বারবার পড়তেছো, কোনো টপিকই কাভার হয় না দিন শেষে। সো এই লুপের মধ্যে পড়া যাবে না। এটা অ্যাডমিশন সময় হয়ে থাকে, এটা অ্যাডমিশন সময় বেশি বেশি হয়ে থাকে। সো এইটাতে তুমি জাস্ট বিকাশে বা নগদে 1450 টাকা সেন্ড মানি করে যে নাম্বারে টাকা পাঠাবা সেই নাম্বারে লাস্ট 3টা ডিজিট আমাকে জানিয়ে রাখো, আমি তোমাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। সো তোমরা যদি চাও সেটা পাবা। আজকে ক্লাসটা এখানে শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই। আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, পেজে ফলো দাওনি দিয়ে দিও। বাই বাই, আমার জন্য দোয়া করো। পেড ব্যাচে যুক্ত না হলে তুমি অনেক কিছু মিস করবো। আমি একটা কথা বলে দিই, যেদিন অনেক শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার পর ভাইয়া, তখন আমি আমার ভিডিও আপলোড করি যে আমার ব্যাচ থেকে কয়টা কমন পড়ছে প্রশ্ন, কারা কারা কত পেয়েছে, ভালো করেছে। তখন যারা যুক্ত হয়নি ভাইয়া একটু যুক্ত না হওয়ার কারণে আজকে এতটুকু খারাপ করলাম, জিকেতে ফেল পর্যন্ত করে, ভাই আরেকটু বেশি মার্ক পাইলে হতো, জিকেতে চান্স পাইতাম, সিরিয়ালটা আগাইতো। তখন বলে আপনার কোর্সে অ্যাড হলে ভালোই তো। বা যারা ফার্স্ট টাইমে অ্যাড না হয়ে চান্স না পাইছে, তারা সেকেন্ড টাইমে এখন অ্যাড হয়েছেই করছে, ভাইয়া প্রথমবারই অ্যাড হলে ভালো করতে পারতাম। মিথ্যা বলবো না, আল্লাহ সাক্ষী, আল্লাহ উপরে আছে, মিথ্যা বলবো না। যদি মিথ্যা বলে থাকে আল্লাহ আমার রিজিক কেড়ে নেবে, আমি আল্লাহর কাছে এই বিচারও দেই নিজে থেকেই। তো এই কথাগুলো আমাদের শুনতে হয়। তাই এখন যদি আর্থিক সমস্যা থাকে আমি তো একটু দেখবো তোমাকে, একাধিক ফ্রেন্ড মিলে অ্যাড হও, আমি আরও কম করে দিব, বাট কেউ মিস করো না। মিস করতে না চাইলে আজকে এখনই যোগাযোগ করে নক করে রাখো। তুমি যদি আগামী 1 সপ্তাহ পরও যুক্ত হও, 10 দিন পরও যুক্ত হও, টাকা আসলে, বাট কথা বলে রাখো, ডিসকাউন্টটা রাখবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে 07377676741। বাট মিস করো না, তুমি অনেক কিছু মিস করবা। সবাই পড়তেছে, তুমি 2000 স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, তুমি কেন মিস করবা? সেই কাতারে তুমিও থাকো, রাইট? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।